এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপকি আদালতে আজ আমাদের অতিথি এমন এক ব্যক্তিত্ব যিনি রাজনীতিতে খুব কম বয়সেই বড় বড় সাফল্য অর্জন করেছেন। ওনার রাজনৈতিক সাফল্য বলা যেতে পারে আকাশচুম্বী। সরকার গঠন করা বা সরকার ভাঙাতে উনি সিদ্ধহস্ত। প্লিজ ওয়েলকাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আর আপকি আদালতে আমাদের আজকের জাজ খুবই বিশেষ একজন ভারতীয় সেনার এক বাহাদুর অফিসার, যিনি ৩৬ বছর সেনাবাহিনীর সেবা করেছেন। প্লিজ ওয়েলকাম রিটায়ার্ড মেজর জেনারেল একে শিবাচ। অপারেশন সিন্দুরের পর থেকে আমরা চেষ্টা করেছি আপকি আদালতে আমাদের জাজ হিসেবে আর্মড ফোর্সের বাহাদুর পরাক্রমী ব্যক্তিদের আনার, যাদের মাধ্যমে আমরা গোটা সেনাবাহিনীকে আমাদের প্রণাম, আমাদের নমস্কার পাঠাতে পারি। আপকি আদালতে আজকের মামলা শুরু করার আগে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল একে শিবাচের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। আর দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনার আগে আমরা এক নজর দেখে নেব দেবেন্দ্র ফডনবিসের পলিটিক্যাল ক্যারিয়ার। মহারাষ্ট্রে বিজেপির টপ লিডার দেবেন্দ্র ফডনবিস বলেছিলেন, আমি হলাম সমুদ্র, আবার ফিরে আসব। উনি ফিরে এসে তা দেখিয়ে দিয়েছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে দেবেন্দ্র ফডনবিস বড় জয় লাভ করেছেন। ৯০% স্ট্রাইক রেটের সঙ্গে দেবা ভাও আবার চিফ মিনিস্টার হয়েছেন। রাজনীতিতে দেবেন্দ্র ফডনবিস পারিবারিক সূত্রেই এসেছিলেন। নাগপুরে আরএসএস এর সঙ্গে যুক্ত এক পরিবারের সদস্য দেবেন্দ্র ফডনবিস ১৭ বছর বয়সে নিজের বাবাকে হারান। নিজের প্রচেষ্টায় তিনি ছাত্র রাজনীতিতে জায়গা করে নেন। তারপর ২৭ বছর বয়সে নাগপুরের ইয়াংগেস্ট মেয়র হন। मी देवेंद्र गंगाधरराव फडणवीस। ২০১৪ সালে যখন দেবেন্দ্র ফডনবিস প্রথমবার মুখ্যমন্ত্রী হন, তখন উনি মহারাষ্ট্রের সেকেন্ড ইয়াংগেস্ট চিফ মিনিস্টার ছিলেন। দেবেন্দ্র ফডনবিস একজন অসাধারণ ওরেটর। ইলেকশন ক্যাম্পেনের সময় ওনাকে নিয়ে তৈরি ভিডিওগুলো বেশ পপুলার হয়েছিল। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ৫ বছরে দেবেন্দ্র ফডনবিস নিজের প্রশাসনিক দক্ষতার প্রমাণ দেন। মহারাষ্ট্রের উন্নয়ন নিয়ে ওনার ভিশনের প্রশংসা বিরোধীরা পর্যন্ত করেন। শরদ পাওয়ার বেশ কয়েকবার দেবেন্দ্র ফডনবিসের কাজের গতির প্রশংসা করেছেন। দেবেন্দ্র ফডনবিসকে প্রধানমন্ত্রী মোদির ফেভারিট বলা হয়। নাগপুরের ল কলেজ থেকে ল গ্র্যাজুয়েট দেবেন্দ্র ফডনবিস আপকি আদালতে নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে। আপকি আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সব সময় তাড়াহুড়োতেই থাকেন। দেবেনজি, আপনার স্কুলের যারা বন্ধু তারা বলেন যে স্কুলেতে আপনাকে একেবারে পেছনের বেঞ্চে বসানো হতো। আপনার একটা পুরো গ্যাং ছিল যাদের সঙ্গে আপনি বসতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি একেবারে ফ্রন্ট বেঞ্চে পৌঁছে যান। খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন আপনি। আমি সব সময় ব্যাক বেঞ্চারই ছিলাম, আর পিছনে বসার মজাই আলাদা, সেই জন্য সামনে আসার চেষ্টা করিনি। কিছু এমন ঘটনা ঘটেছে যে আমাদের যিনি টিচার ছিলেন উনি পিছনে অন্য কেউ হয়তো বদমাইশি করেছে, দোষ আমার ওপর চাপান আর আমার সামনের বেঞ্চে বসিয়ে বলেন পিছনে বসে বড্ড গোলমাল করিস। ওই কিছুদিনের জন্যই সামনে বসেছিলাম, বাকি জীবনটা পেছনের বেঞ্চে বসেই কেটেছে। এটাও কি সত্যি যে
যখন রাজনীতিতে আসার সুযোগ পেলেন, যখন পারিবারিক ঐতিহ্য বহনের সুযোগ এলো, তো আপনি দাদাকে পেছনে ফেলে সামনে চলে এলেন। না, আমার আমার বড় দাদার কোনো রাজনীতিতে ইন্টারেস্ট ছিল না। আর দেখুন, আমারও রাজনীতিতে আসার কোনো প্ল্যান তো ছিলই না। আমি তো বিদ্যার্থী পরিষদের হয়ে কাজ করতাম, সংঘের স্বয়ংসেবক ছিলাম। বিদ্যার্থী পরিষদের কাজ করার সময় একদিন বলা হলো যে আমায় ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে হবে। তো আমার আজও মনে আছে যে ওই সময় সুনীলজি আম্বেদকর, যে আমাদের বিদ্যার্থী পরিষদের প্রধান ছিলেন, আর সুনীলজি আমাকে বললেন যে আপনাকে আগামীকাল থেকে বিজেপিতে কাজ করতে হবে। তো আমি তো ঝগড়া শুরু করে দিই, বলি আমি রাজনীতিতে যেতেই চাই না। আমি তো বিদ্যার্থী পরিষদের পুরনো কর্মকর্তা হিসাবেই কাজ করতে চাই। উনি বলেন আমাদের এখানে পদ্ধতি রয়েছে, বড়রা এখানে যা বলবে সেটাই আপনাকে করতেই হবে। তখন আমি আমাদের ওই সময় সংঘতে যিনি প্রধান ছিলেন তার কাছে আমি যাই। আমি বলি আমাকে তো এইরকম বলা হচ্ছে, তো আমি তো রাজনীতিতে কাজ করতেই চাই না। উনি বলেন যেটা ঠিক সেটা করা হয়েছে, সেটা করতেই হবে। তো আমি তখন থেকেই বিজেপির কাজ শুরু করে দিয়েছি। তো সেই জন্য আমি কখনো ঠিক করিনি যে আমি পলিটিক্সে আসবো। কিন্তু উনি আপনাকে কাজ শুরু করার কথা বলেছিলেন, কিন্তু লোকে আমায় বলেছে যে আপনার তখন 21 বছর বয়সও হয়নি, এলিজিবলও ছিলেন না, কিন্তু কর্পোরেটর হতে চাইছিলেন। কথাটা কিছুটা সত্য। আম আমায় বলা হয়েছিল যে আমি কিছু কাজ করছিলাম। তো নির্বাচন আসন্ন ছিল, তো আমাকে বলা হলো যে একটা ওয়ার্ড দিয়ে বলা হলো, "এখানে আপনি প্রস্তুতি নিন। আপনাকে এখানে কর্পোরেশনের ভোটে লড়তে হবে।" তো ওনারা জানতেনই না যে আমার তখন ২১ বছর বয়স হয়নি। আর আমি ওনাদের কিছু বলিওনি। কিন্তু কিছু আমার মনে হয় যে কখনো, কখনো ঈশ্বরের মনেও হয়তো কিছু হয়। তো আপনার হয়তো মনে আছে যে ওই সময় 74 অ্যামেন্ডমেন্টের চক্করে ওই নির্বাচন ৬ মাসের জন্য পোস্টপন্ড হয়ে যায়। ওই ৬ মাস পোস্টপন্ড হওয়ার জন্য আমার বয়স ২১ বছর কমপ্লিট হয়ে যায়। আর আমি নির্বাচন লড়তে পারি। তো এইজন্য আমি ২১ বছর সম্পূর্ণ করেই লড়েছিলাম। ২১ বছরের কমে তো লড়িনি। কিন্তু এটা কি বড্ড তাড়াহুড়ো নয়? আপনি মাত্র ২৭ বছর বয়সে আপনি প্রথম একজন ব্যক্তি যিনি মেয়র হয়ে গেলেন। দেখুন, এটা শুধু ভারতীয় জনতা পার্টিতেই হতে পারে যে আমি যখন ২য় বারের জন্য কর্পোরেটর হলাম, তো ওই সময় কেননা আ পার্টির কাছে অনেক আসন ছিল, কিন্তু ৮ জন এমন লোক ছিল যারা ২য় বারের জন্য জিতে এসেছিলেন। আর তার মধ্যে আমরা ২ জন এমন ছিলাম যে আ যাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। তো তাদের মধ্যে একজন মেয়র আর একজন চেয়ারম্যান হওয়ার ছিল। পার্টি ঠিক করল যে আমি তখন মেয়র হব। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে খুব তাড়াতাড়ি আমায় এরকমভাবে চান্স পেয়েছি আমি। তবে পার্টি আমাকে দিয়েছিল। আচ্ছা, এটা কি সত্যি যে যখন আপনার বাবার মৃত্যু হয় তখন নিতিন গডকরি আপনাকে সামলেছিলেন, আপনাকে সান্ত্বনা দিয়েছিলেন? একদম নিতিনজি আর আমাদের আ একটা পারিবারিক সম্পর্ক ছিল। কারণ নিতিনজি তখন একজন যুব নেতা হিসেবে কাজ করতেন। আর নিতিনজি যখন ১ম বার বিধানসভার ভোটে লড়লেন, তো যে কেন্দ্রে আমি থাকি, সেই কেন্দ্র থেকে উনি ভোটে লড়েছিলেন। ওই সময় আমাদের বাড়িতেই নিতিনজি থাকতেন, ওই ভোটে লড়ার জন্য। কারণ নিতিনজি পূর্ব কেন্দ্রের বাসিন্দা আর লড়ছিলেন পশ্চিম কেন্দ্র থেকে। তো আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আর পরেও মানে আ বাবা মারা যাওয়ার পর যখন আমি রাজনীতিতে এলাম, নিতিনজি সবসময় পাশে থেকেছেন। এই জন্য লোকে বলে ২০১৪-য় নিতিনজির আগে বেরিয়ে এসে আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। দেখুন, ওই সময় নিতিনজি জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। নিতিনজি মোদিজি সরকারের মন্ত্রী হয়ে গিয়েছিলেন তখন। আর নিতিনজি এটাও অ্যানাউন্স করে দিয়েছিলেন যে আমি জাতীয় রাজনীতিতে কাজ করতে চাই। এইজন্য রাজ্যের রাজনীতিতে আমি এসে গেলাম। দেখুন, নরেন্দ্র মোদী অনেক নতুন মুখকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন, ওনাদের সুযোগ দিয়েছেন, আর আপনি ওনার প্রথম এক্সপেরিমেন্ট ছিলেন। তো আপনার মধ্যে মোদী যে এমন কি দেখেছিলেন? দেখুন, এটা তো মোদিজিই বলতে পারেন উনি আমার মধ্যে কি দেখেছিলেন। কিন্তু আ আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মহারাষ্ট্রতে আমার মতো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা আর এই সাহস শুধু মোদিজিই দেখাতে পারেন। কারণ আপনি মহারাষ্ট্রের রাজনীতি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আর ১০ বছর আগে, ১১ বছর আগে রাজনীতিতে যে জায়গায় ছিল, ওই সময়ে ওখানে আ যে জাতিগত রাজনীতি ছিল, ওই রাজনীতিতে আমি ফিট করতাম না। কিন্তু মোদিজি রিস্কটা নেন আর মোদিজি সাহসের সঙ্গে এটা বলেন। ওই সময় এটা অবশ্যই বলা হয় যে আমি পার্টি সভাপতি ছিলাম। আর আপনি দেখতে পাবেন বিধানসভাতে সবচেয়ে স্পষ্টভাষী নেতা হিসেবে আমায় দেখা যেও। তবুও আমি এটা মনে করতাম যে
যেটা প্রচলিত রাজনীতি রয়েছে, যেখানে অনেকবার পদের জন্য জাতি দেখাটা দরকার হয়েছে, মানে ইনভিটেবল ব্যাপার, ওখানে আমি ফিট করতাম না। তাই আমার প্রত্যাশা ছিল না যে আমাকে বানানো হবে বলে। ব্রাহ্মণরা তো সচরাচর সুযোগ না, না, পায় না। বানানো যেত না, মানে মহারাষ্ট্রের রাজনীতিতে ওটা একটা মাইনাস পয়েন্ট হয়ে যেত। কিন্তু মোদিজি আমার মধ্যে যা কিছু দেখেছেন বানিয়ে তো দিয়েছেন, আর আমার মনে হয় যে এটা উনিই বলতে পারবেন যে যে চিন্তা ভাবনা নিয়ে উনি বানিয়েছেন সেটা পূরণ করতে পেরেছে কিনা, কিন্তু আমি প্রচেষ্টা চালিয়েছি। দেখুন, মোদিজিকে দেখেছিলেন সেটা আমিও বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে অটল বিহারী বাজপেয়ীর কোলে বসতে দেখেছি। দেখুন, কোলে তো নয়, কিন্তু আমার বেশ ভালো মনে আছে যে আমি তখন 12 বছরের ছিলাম, আর নাগপুরে ওই ভারতীয় ছবিটা জনতা পার্টির, হয়তো আমাদের কাছে আছে। আমি ইয়েস ইয়েস ইয়েস, একদমই তাই। তো ভারতীয় জনতা পার্টির একটা জাতীয় অধিবেশন ছিল, আর এই অধিবেশনে অটলজি এসেছিলেন, আর সেই সময় এত সিকিউরিটি থাকতো না। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে অটল বাবুর সঙ্গে ছবি তুলবো, তো বাবা এড়িয়ে যান তখন। তো সেই সময় প্রমোদজি ছিলেন, তো আমি তখন প্রমোদবাবুকে বলি, আর প্রমোদবাবুকে বলি আমি অটলজির সঙ্গে ছবি তুলব। প্রমোদবাবু অটলবাবুকে জিজ্ঞাসা করেন যে দুটো বাচ্চা আছে। ওই সময় বাবা মনে হয় শহর এলাকার সভাপতি ছিলেন, ওনার দুটো বাচ্চা রয়েছে। তখন অটলবাবু বলেন অবশ্যই নিয়ে এসো, আর আমরা দুই ভাই যাই এবং অটলবাবুর সঙ্গে ছবি তুলি। আর আমরা যখন ফটো তুলছি সামনে থেকে বাবাও আসেন, আর উনি অবাক হয়ে যান যে এরা এখানে কিভাবে পৌঁছলে তোমরা অটলবাবুর কাছে। অটলবাবু, আজও আমার মনে আছে যে আমরা দুই ভাই পাশে দাঁড়িয়েছিলাম, আর অটলবাবু বলেন দেখো আমি দুই সিংহের সঙ্গে ফটো তুলছি। অটলবাবু নিজের স্টাইলে ওই সময় বলেছিলেন। আমার কাছে তো ওই ফটো, আমি মনে করি যে ওটা কোনো মেডেলের থেকে কম নয়। এই জন্যই তো আমি বলছি যে এত তাড়াতাড়ি পৌঁছতে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখুন, একটা ব্যাপার হলো যে ঈশ্বরের আশীর্বাদ তো রয়েইছে, আর আর সমস্যা অনেক এসেছে, কিন্তু এগিয়ে যেতে পেরেছি। আমরা জনগণের মধ্যে থেকে একটা দুটো প্রশ্ন নিতে পারি? স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। এটা কি সত্যি যে গত কয়েক বছরে আপনি 25 কিলো ওজন কমিয়েছেন? দেখুন, ওজনের সঙ্গে আমার সবসময় লড়াই চলতেই থাকে। আমি ওকে কম করি, আবার ও বেড়েও যায়। আর অনেক সময় বলি যে আমি হাওয়া খেলেও আমার ওজন বেড়ে যায়। কিন্তু আপনি যদি আমার এই ধরুন গত 30 বছরের ফটোগুলো দেখেন, তাহলে আপনি বিভিন্ন শেপে আমার ফটো দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, এই কথাটা ঠিক যে গত আ তিন প্রায় ৩-৪ বছরে ক্রমাগত নিজের ওজন কন্ট্রোলে রাখার আমি চেষ্টা করছি। অনেকটা ওজন আমি কমিয়েও ফেলেছি। কিন্তু এখনো আমি ফিট নই। এখনো আমাকে ১০-১২ কিলো ওজন আরও কম করতে হবে। কিন্তু আমি হ্যাপি যে ওজন কমাতে পারছি ধীরে, ধীরে। তো ৩০ বছর আগের যে ছবিটা রয়েছে সেটা সকলকে হ্যাঁ, দেখিয়ে একদম। দিই। তো মাঝে ছবিগুলো ভালো দেখাচ্ছিল, যেখানে আপনাকে মডেলিং করতে দেখতে পাচ্ছি। আ বেশ মজার ঘটনা। বিবেকানন্দ আমার বন্ধু ছিলেন, একজন ফ্যাশন ফটোগ্রাফার। তো এই যে ছবি, এটা আমার আ আমার মনে হয় ২০০২ বা ২০০৩ এর হবে। তখন ভোট হয়ে গিয়েছিল, আর আ তেমন কোনো কাজও ছিল না। একদিন ও আমাকে ডাকে, আর বিবেক বলে যে, "তোমার একটা পোর্টফোলিও তৈরি করব।" আমি বলি, "ঠিক আছে, কাজ তো কিছু নেই।" তো অনেক আলাদা, আলাদা পোশাক পরিয়ে আমার ফটো তোলে, আর আ তারপর ৪-৫ দিন পর বলে যে, "এই যে সব ফটো এখানে রয়েছে। একটা পোশাকের ব্র্যান্ডে আমি তোমাকে মডেল হিসাবে ব্যবহার করছি।" আমি বলি, "আরে ইয়ার! কি আজে-বাজে বকছিস? লোকে গালাগালি দেবে আমাকে।" আর আমি জানতাম এটা খুবই বোকামির কাজ। আমি তখন ঠিক করিনি যে আ যখন সব বোর্ড লাগার কথা ছিল, আমি এত ভয় পেয়ে যাই যে আমি নাগপুর ছেড়ে দিয়ে শনি সিংনাপুরে চলে যাই। আমি বলি ভগবানের দর্শন করতে যাচ্ছি, আমি ২-৩ দিন কারো সঙ্গে দেখাই করব না। আর কিন্তু মানুষ বেশ ভালো রেসপন্স দিয়েছিল। তবে ওতে সবচেয়ে মজার জিনিস যেটা হয়েছিল, যেহেতু আমি ওই সময় বিধায়ক ছিলাম, তো আ একটা কথা রটে গিয়েছিল যে কোনো একজন বিধায়ক মডেলিং করে নিয়েছে। তো অটলবাবু ওটা দেখেন।
ওটা আসলে নিউজে খুব ছড়িয়ে পড়ে, তো অটলবাবু দেখতে পান। তো অটলবাবু ওটা দেখার পরে ওই সময় আপ্পা ঘাটাতে বলে একজন ছিলেন। আপ্পা আর অটলবাবুর বন্ধুত্ব ছিল। তো অটলবাবু আপ্পা ঘাটাটাকে বলেন যে, "আরে তোমার নাগপুরের বিধায়ক যে মডেলিং করছে তাকে ডাকো তো এখানে।" তো আমাকে তখন অটলবাবু ডেকে পাঠান। আর আমি যখন যাই খুব ভয়ে, ভয়ে যাই। আমি বলি, "এবার হয়তো অটলবাবু বলবেন যে, আমি তোমাকে এইজন্য বিজেপিতে নিয়েছি, বিধায়ক হয়ে মডেলিং করে বেড়াচ্ছ। কোনো লজ্জা নেই তোমার, হ্যাঁ?" আমি যখন গেলাম আমার পিঠ চাপড়ে বললেন যে, "এসো মডেল বিধায়ক।" হাসতে, হাসতে আর মিষ্টিও খাওয়ান আমাকে। আর বেশ মজা লেগেছিল। কিন্তু ওটা একবারই করেছিলাম। কারণ আমি জানতাম যে আ কি জানেন তো? মানুষকে কুকুর কামড়ালে সেটা নিউজ হয় না। কিন্তু কুকুরকে মানুষ কামড়ালে সেটা নিউজ হয়। তো আমি সেরকম মানুষ হয়ে কুকুরকে কামড়েছিলাম। তাই নিউজে চলে এসেছিলাম। সেইজন্য এই একবারই করেছিলাম। কিন্তু তারপর যে ওজন বাড়তে শুরু করলো, তার কারণ কি মিষ্টি খাওয়া? না, তারপর বেশ কিছুদিন ঠিক ছিল। আবার বাড়ে, আবার কমায়, আবার বাড়ে। চলতেই থাকে এরকম। আমি আপনাকে সত্যি বলছি, মিষ্টি আমি খাই, কিন্তু মিষ্টির থেকে বেশি আমি চকলেট পছন্দ করি। আর আমি যতই ডায়েট করি না কেন, তাও আমি ডার্ক চকলেট অবশ্যই খাবো। ওটা আমায় কেউ আটকাতে পারবে না। আপনার ওয়াইফ এক জায়গায় বলে দিয়েছিলেন আপনি বিয়ের আগে কোথাও কোথাও ৩০টা ৩৫টা করে পুরনপুলি খেয়ে নিতেন। ওটা আমার ওয়াইফ আমার উপর প্রতিশোধ নিয়েছিল। অ্যাকচুয়ালি এটা সত্যি বলেছিল যে উনি, তবে আমি এত খেতাম না। পুরানপুলি আর অন্য মিষ্টি আমি আগে একটু বেশিই খেতাম। কিন্তু তাতে আমার এমন ক্ষতি হয়েছে যে যে আমি যেখানেই যাই না কেন, লোকে পুরানপুলি নিয়ে প্রস্তুত থাকতো। কারণ আমরা জানি আপনি পছন্দ করেন। শেষে আমি ২-৩টে অনুষ্ঠানে নিজে থেকে আমাকে প্রশ্ন করায়, আর ওখানে ক্ল্যারিফাই করাই যে আমার পছন্দ নয়, আমি খাই না, আমার জন্য বানিও না। সেই থেকে সব বন্ধ হয়েছে। আর উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার কোনো কথা নিয়ে দেবেনজির সঙ্গে ঝগড়া হ্যাঁ। হয় না, কিন্তু লোকে পুরনপুলি যখন অফার করে সে এসে ঝগড়া করে বলে তোমার জন্য এসব হয়েছে। একদম ঠিক কথা। কারণ আমার তো মানে ধরে নিন যে কারোর বাড়িতে নিমন্ত্রণে গেলাম, তো সেখানে ওটাই দেয়। কারোর বাড়ি অন্য ব্যাপারে গেলাম তো মিষ্টি। কোথাও কোনো অনুষ্ঠানে গেলাম তো সেখানেও পুরানপুলি দেয়। তো আমি বলি, "তোমার জন্য সবাই আমাকে এটা খাওয়ায়।" দেখুন আমি এই খাই বটে, কিন্তু আমি এতটা পছন্দ করি না যে সবসময় এটাই খেতে ভালো লাগবে। এই নিয়ে ওর সাথে আমার খুব ঝগড়াও হয়। আমরা আরো একটা প্রশ্ন নিতে পারি? আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার ওয়াইফ পাবলিক লাইফে বেশ অ্যাক্টিভ। তো এই ম্যারেজটা আপনার পলিটিক্যাল ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? আমার ম্যারেজ অ্যারেঞ্জড উইথ লাভ। এটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, কিন্তু আমার আমার যখন বিয়ে হয় মানে যে সময়ে বিয়েটা ঠিক হয়, আমি অমৃতার ফটোটা দেখি। ম্যারেজ ব্যুরো থেকে আমার মা ৩-৪টে ফটো এনেছিল। আমি ফটো দেখি, ওর নম্বর নিই। সোজা ওকে ফোন করে দেখা করতে বলি। ২-৩ বার দেখা করেছিল। তবে ১ম সাক্ষাতে আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি সারা জীবন রাজনীতির সঙ্গে যুক্ত থাকব। অন্য কোনো কাজকর্ম করব না। তো ও ১ম এ বলে যে ওই সময়তেও ব্যাংকে চাকরি করত। তখন আমি বলি ওকে, "দেখো, আমার টাকা আমার, তোমার টাকাও তোমার। আমি ৳১ তোমাকে দেব না, তোমার থেকে আমি নেবও না। তুমি তোমার লাইফ দেখো, আমি আমার লাইফটা চালিয়ে নেব।" আমাদের দুজনের এটাই এগ্রিমেন্ট হয়েছিল ৩-৪ বারের সাক্ষাতে। তারপর একদিন আমরা লং ড্রাইভে গিয়েছিলাম। আর ওইদিন আমরা ঠিক করি যে আমরা বিয়ে করব। আর সোজা আমরা ওর বাড়ি যাই, ওর বাবা-মার সঙ্গে দেখা করি। তারপর আমার বাড়ি আসে, আমার মায়ের সঙ্গে দেখা করে, আর আমরা বিয়ে করে ফেলি। কিন্তু এটাও কি সত্যি যে বিয়ের দিন আপনি সময় পৌঁছে গিয়েছিলেন আর উনি গায়েব ছিলেন? এটা একদম ঠিক কথা। আমি সঠিক সময়ে এসেছিলাম আর ওর আসতে টাইম লাগে। আর এমন হয় যে ওর বাবা ফোন করে বলে যে ওর আরেকটু সময় লাগবে। তাই বাবা বরযাত্রীকে তুমি নাচতে বলো। আর আমার বেচারি বরযাত্রী নাচতে, নাচতে হাঁপিয়ে গিয়েছিল। তখন ও পৌঁছেছিল। তবে উনি রাজনীতিতে নেই বটে, কিন্তু রাজনীতি নিয়ে উনি কমেন্ট অবশ্যই করে থাকেন। আমি দেখেছি উদ্ধব ঠাকরের সঙ্গে ওনার বেশ লড়াই চলতে থাকে। উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটা টুইট করেন যাতে লেখেন, "এক রাজা কপটি থা।" দেখুন আমি আল্টিমেটলি ওর আলাদা নিজস্ব পার্সোনালিটি রয়েছে, ওর নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। ও কিছু কমেন্টস করে থাকে। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলব যে আমি ওকে সবসময় বলি, "তুমি কেন রাজনৈতিক কমেন্টস করো? তুমি তো রাজনীতিতে নেই।" কারণ রাজনৈতিক কমেন্টস করার পরে যে ধরনের নিম্ন রুচির ট্রোলিং ওকে সহ্য করতে হয়, আর খুবই খারাপ রুচির লোক যে
যে ধরনের আজে বাজে কমেন্টস করে, যে ধরনের লড়াই করতে থাকে, আমি ওকে বলি যে তুমি কেন করো, এসব জিনিস সহ্য করতে হয় তো কথা শোনে, আবার মাঝে মাঝে করেও দেয়। তবে ইন্টারেস্টিং কমেন্টও করেন উনি। উদ্ধবজিকে উনি লেখেন, वो भोगी कुछ तो सीखो हमारे जोगी से। হ্যাঁ, ওগুলো ইন্টারেস্টিং তো হয়ই, তবে আমার জন্য ট্রাবলসামও হয়ে থাকে। আর মাঝে মাঝে উনি ভিডিও বানান যেগুলো নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হয়ে থাকে। একটা ভিডিও ছিল যেখানে আপনি ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, এসিপি কমিশনার ছিলেন, ওখানে বলা হয় যে উনি পুরো পজিশনে মিসইউজ না, করছেন। ওটা ও অ্যাকচুয়ালি একটা রিভার অ্যান্থেম তৈরি করেছিল, নদী বাঁচানোর জন্য একটা বড় ক্যাম্পেন হয়েছিল, আর ওটা রিভার অ্যান্থেম তৈরি হয়েছিল। আর ওতে ট্রোলিং এই জন্য হয়েছে, ওরা সবাই ছিল বলে এই ট্রোলিং হয়নি। ওতে যে এই রিভার অ্যান্থেম তৈরি করেছিল, তাতে মূল জায়গায় আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম, আর ও অ্যান্থেম গাইছিল আর কিছু ইশারা করে হাত নাড়ছিল। আর ক্যামেরাম্যানের কি মনে হয়েছিল কে জানে, তার মনে হয়েছিল আমিই হিরো, সেজন্য আমার সেপারেট ভিডিও ওতে দিয়ে দেয়। আর ওটা এত ফানি ভিডিও হয়ে যায় যে মানে আপনি যেন কাউকে দেখাবেন না, আমিও দেখতে চাই না। ওটা এতটাই ফানি ভিডিও হয়ে গিয়েছিল, ওটা নিয়ে এত বেশি মিমস হয়, আমি তো মানে একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম, এত মিমস ওটা নিয়ে তৈরি হয়েছিল। তখন আমি বুঝতে পারি যে এসব আমার কাজ নয়, আমার শান্তিতে বাড়িতে বসা উচিত। তো ওই সময় অনেক ট্রোলিং হয়েছিল, এটা সত্যি কথা। স্যার, আপনার ওয়াইফ তো সিঙ্গার, উনি আপনার জন্য কি গান গান? দেখুন, আমরা তো প্রথম থেকেই ঠিক করেছি একে অপরের জন্য কিছু করব না, এই জন্য আমরা বেশ খুশিতে থাকি। তবে সিঙ্গিং ওর প্যাশন, বাট এখনও শি ইজ এ ব্যাংকার, এখনও ব্যাংকে কাজ করেন। তবে সিঙ্গিং ওর ওর প্যাশন, ও এখনও গান করেন, আহ, প্রতিদিন না হলেও ও এখনও রেওয়াজ করে। আর মানে মাঝে মাঝে কোনো গান তৈরি করে, একটা দুটো গান কম্পোজও করে থাকে। তো আমার মনে হয় ওটা ওর একটা প্যাশন, সেই জন্য এটা করে থাকে। কখনো আপনিও ওনাকে শোনান কিছু? দেখুন, আপনিও বিবাহিত, কেউ নিজের ওয়াইফকে শোনাতে পারে? আপনিও দি রজত শর্মা আর আমিও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী, কিন্তু বাড়িতে ওয়াইফের কথাই শুনতে হয়। আপনি এত সুন্দর একটা কথা বললেন আর বেশ বুঝে শুনেই বললেন। তো একটা ব্রেক নিয়ে নেবো আমরা, আর ব্রেকের পর আপকে আদালতে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। দেখুন, আপনি যখন এত খোলাখুলি ভাবে সত্যি কথা বলছেন, তখন এটা বলে দিন, অজিত পাওয়ারের সঙ্গে তো এই ডিলটা নিশ্চয়ই হয়েছে যে তোমার কেস ধামাচাপা দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন দেবেন্দ্র ফডনবিস। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মহারাষ্ট্রের নির্বাচন হাইজ্যাক করে নিয়েছিলেন। দেখুন, এই অভিযোগটা আমার নয়, রাহুল গান্ধীর। রাহুল গান্ধী এটা বলেছেন যে 2024-এ মহারাষ্ট্রে নির্বাচন হয়নি। উনি বলেছেন যে গোটা নির্বাচনটা আপনি হাইজ্যাক করে নিয়েছিলেন, ভোট চুরি করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখুন, আমি রাহুল বাবুকে এই ব্যাপারে জবাব তো দিয়েছি। ताउम्र गालिब मैं यही भूल करता रहा, धूल चेहरे पर थी और आईना साफ करता रहा। যতক্ষণ না রাহুল বাবু ডিনায়াল মোড থেকে বাইরে না আসতে পারবেন, যতক্ষণ না উনি এটা বুঝবেন যে রাজনীতি আর্থমেটিক নয়, রাজনীতি কোনো ডিজিটাল গেম নয়, এটা রাজনীতি, এটা কোনো খেলাও নয়, এটা আসলে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে তাদের আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশাকে ম্যানেজ করার একটা কাজ, সেগুলো বাস্তবায়িত করার একটা কাজ। ততদিন ওনার এইরকমই অবস্থা হতে থাকবে, উনি ক্রমাগত এই ধরনের অভিযোগ করতেই থাকবেন। কিন্তু আমি এখানে একটা গভীর কথা বলতে চাইব, আমি এর জন্য রাহুলবাবুকে দোষী মনে করি না। দেখুন, উনি যেই ধরনের আল্ট্রা লেফটিস্ট মানুষের সঙ্গে ঘেরাটোপে রয়েছেন, এইসব আল্ট্রা লেফটিস্ট লোক, এদের আইডিওলজি কি? এদের আইডিওলজি হলো অরাজকতার আইডিওলজি, অ্যানার্কির আইডিওলজি। এই সব লোক হাতে তো সংবিধান নেয়,
কিন্তু অনবরত ভারতের সংবিধানে তৈরি করা যে সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলোকে কিভাবে অপমানিত করা যায়, সেই সংস্থাগুলোর ওপর থেকে মানুষের বিশ্বাস কিভাবে উঠে যায়, ভারতের গণতন্ত্রে মানুষের বিশ্বাস কিভাবে কমে যায়, ক্রমাগত তার প্রচেষ্টা করতে থাকে। আর এই সব লোকেদের মাউথপিস যদি কেউ হয়ে থাকেন, তাহলে সেটা রাহুল গান্ধী। এই জন্য এই ধরনের কথা বলতে থাকে। উনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে উনি বলেছেন যে লোকসভা আর বিধানসভার মধ্যে 1 কোটি নতুন ভোটার এসে গেছিল। তো আমি রাহুল বাবুকে পরিসংখ্যান দিয়ে বলে যে 2004 সালে যে সময় কেন্দ্রে ওনার সরকার ছিল, আমাদের এখানে ভোট হয়, লোকসভা আর বিধানসভার মধ্যে 5% রাইজ ছিল। 2009-তে কেন্দ্রতেও ওনার সরকার, রাজ্যতেও ওনার সরকার ছিল, সেই সময়তেও যে রাইজ ছিল সেটা প্রায় 5.5% ছিল। যদি তার সঙ্গে কম্পেয়ার করেন, এখন তো রাইজ মাত্র 4%, 14তেও 4% ছিল। আপনি গত 5টা নির্বাচন দেখে নিন, যখন দেশে ওনার সরকার, রাজ্যে ওনার সরকার ছিল, তখনও এত রাইজ হতো, আজও ততটাই রাইজ হয়েছে। কোনো আনপ্রেসিডেন্টেড রাইজ হয়নি, কোনো এক্সট্রা রাইজ হয়নি, এই পার্থক্যটা থাকেই। আর এটা কেন পড়ে সেটা আমি আপনাকে বলছি। কারণ প্রায়ই আমাদের এখানে আপনি দেখবেন যে লোকসভা ভোটের পর রোলসের রিভিশন হয়। লোকসভা ভোটের আগে কেউ তেমন নজর দেন না, কিন্তু লোকসভাতে নজরে আসে, কারণ নাম রয়েছে, কার নাম নেই, সমস্ত পার্টি কাজে লেগে পড়ে। লোকসভার পর যখন এই সমস্ত পার্টি ভোটের জন্য আরও লোককে এনরোল্ড করেন, তো একটা পরিসংখ্যান তো তা থেকে বাড়ে। দ্বিতীয় যেটা বাড়ে, লোকসভার আপনি টাইমিং দেখবেন, আমাদের বিধানসভার যদি টাইমিং দেখেন, তো পুরো 1.5 বছরের যে লোক, 18 বছরের বা 19 বছরের লোক যারা এলিজেবল হয়ে যায়, তো আপনি মোটামুটি এটা দেখতে পাবেন যে এই 1 কোটি লোকের মধ্যে 35 লাখ তো এরাই রয়েছে। তো এই জন্য এগুলো মোটেও অ্যাবনর্মাল জিনিস নয়। যেরকম আমার কনস্টিটিউয়েন্সি নিয়ে উনি টুইট করেছেন যে আমার কনস্টিটিউয়েন্সিতে 30,000 ভোটার বেড়েছে, এই জন্য আমি জিতে এসেছি, এইরকম উনি লেখেন। আমি দেখাই ওনাদের মানে উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি আর কংগ্রেস, তাদের অনেক কনস্টিটিউয়েন্সি আমি দেখিয়েছি, যার মধ্যে এমন কনস্টিটিউয়েন্সিও দেখিয়েছি যেখানে 50,000 ভোট একটা কনস্টিটিউয়েন্সিতে বেড়েছে, আর ওখানে ওনাদের প্রার্থী নির্বাচিত হয়ে এসেছে। উনি 50টা সিটের কথা বলেছেন যেখানে 50 হাজার ভোট বেড়েছে, আর তার মধ্যে 47টা সিটে বিজেপি বা তাদের শরিকরা জিতে এসেছে। এটা একদম ভুল কথা উনি বলেছেন। 50,000 ভোট বেড়েছে, এইরকম 4-5টা সিট রয়েছে যেখানে ওনাদের প্রার্থীও নির্বাচিত হয়েছেন। বাকি সিটে 20,000 বেড়েছে, 22,000 বেড়েছে। এখন দেখুন, ওনাদের অবস্থায় ফিকে হয়ে গেছে, ওনারাই পেশাই হয়ে গেছেন, ওনাদের অবস্থায় মচমচা হয়ে গেছে। তো সেই জন্য যেটা হয়েছে, লোকসভার ভোটের সময় একটা ফেক ন্যারেটিভ উনি শুনিয়েছিলেন যে সংবিধান বদলে ফেলা হবে। আর ন্যারেটিভ মহারাষ্ট্রতে নিচু স্তর পর্যন্ত সার্কুলেট হয়, যে কারণে মহারাষ্ট্রে ওনারা ভালো আসন পেয়েছিলেন। দেখুন, তা সত্ত্বেও ওনাদের আর আমাদের মধ্যে মহারাষ্ট্রের তফাৎ কত ছিল? 0.5%-এর। আমরা 43.3%-এ ছিলাম, আর ওরা 43.8%-এ ছিল, কিন্তু সিটে অনেক ফারাক ছিল। আমরা এরপর ওই ন্যারেটিভটা একরকমভাবে মানুষের মধ্যে থেকে সরিয়ে ফেলি, আর নিজেদের কথা মানুষের কাছে আমরা পৌঁছাই। মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ আমাদের বেছে নিয়েছে। এখন ওরা ভোট পায়নি, ওরা তো এই মানসিকতা নিয়ে ছিল। ওদের লোকজন তো লোকসভার রেজাল্ট দেখার পর নিজেই ঠিক করে নিয়েছিল কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, হোটেলও বুক করে ফেলেছিল, এমএলএদের কোথায় রাখবে সেটাও ঠিক করে ফেলেছিল, ওদের সমস্ত মিটিংও হয়ে গিয়েছিল, আর ফলাফলটা উল্টে এসে গেল। তো এতটাই ধাক্কা খেয়েছিল যে সেখান থেকে বাইরেই বেরোতে পারছে না। আরে বেরোতে তো হবে, তাই না ভাই? এইভাবে হয় নাকি? এখন তো উনি বলছেন যে মহারাষ্ট্রে ভোট বাড়িয়েছিলেন আর বিহারে ভোট কমিয়ে দিয়ে জিতবে। আমার এটাই মনে হয় যে এইভাবে ওরা ইলেকশন কমিশনের ক্রেডিবিলিটি শেষ করে ফেলতে চায়। ভারতের যে নির্বাচন হয়, আমাদের ইলেকশন কমিশন সারা বিশ্ব থেকে মানুষকে আমন্ত্রণ জানান, আর বিশ্বের মানুষ এসে ভারতের ইলেকশন প্রসেসকে দেখে যান, আর অবাক হয়ে যান যে এত বড় ভারতে এইভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে হয়। এখন আমরা তো ক্রমাগত দাবি করছি, আমরা তো মহারাষ্ট্র থেকে সবসময় দাবি করছি, আমরা তো কোর্টেও গেছি যে আপনারা ডি নোভো ভোটার লিস্ট তৈরি করুন, কারণ ভোটার লিস্টে এত নাম ডুপ্লিকেট রয়েছে,
লোক এখান থেকে ছেড়ে ওখানে থাকতে চলে যাচ্ছে, এখানে নাম রয়েছে, ওখানেও নাম রয়েছে। তো এই রকম বিশাল ভোটার লিস্ট দেখতে লাগে, আর তাতে ভোটিং পার্সেন্টেজ অনেক কম হয়। তো এখন ওই কাজটা ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশন কি বলছে, যার নাম ভোটার লিস্টে রয়েছে তাকে আইডেন্টিফাই করে দিন। এই যে আইডেন্টিফিকেশন চলছে, এতে ভুলটা কোথায়? যদি কোনো নাম ইলেকশন কমিশন ডিলিট করে, তার থেকে রাহুল গান্ধী দেখিয়ে দিক না এটা ভুল নাম ডিলিট হয়েছে। প্রবলেম যেটা হলো, রাহুল গান্ধী যেখান থেকে ভোট পান সেখানে এক একজনের 4 বার নাম রয়েছে। ওনার এটাই তো সমস্যা। রাহুলবাবু সমস্যা হলো এখন নাম কেটে যাবে, তাহলে একটাই ভোট করতে পারবেন, এটাই ওনার সমস্যা। শরদ পাওয়ার তো যখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন শেষ হয় তখনই অভিযোগ করেছিলেন যে ইভিএম এ ম্যানিপুলেশন হয়েছে। দেখুন ওনার প্রবলেম কি বলুন তো, লোকসভাতে মহারাষ্ট্রতে জিতেছিলেন তখন ইভিএম একদম সঠিক, কোনো প্রবলেম নেই। যখন হেরে যান সঙ্গে সঙ্গে ইভিএম এ প্রবলেম এসে যায়। কর্ণাটকে যখন বিধানসভাতে জিতলো তো ইভিএম ঠিক আছে, লোকসভাতে যখন হারলো ইভিএম খারাপ হয়ে যায়। আসলে ইভিএম এর সমস্যা নয়, এদের মাথায় প্রবলেম আছে। এদের মাথার যে চিপ রয়েছে, এদের মাথার যে চিপ করাপ্ট হয়ে গেছে, সেটা এদের মাথার চিপটাকেই পাল্টাতে হবে। যারা শিবসেনার লোকজন, উদ্ধব ঠাকরের শিবসেনা, ওনারা বলছেন যে অমিত শাহ, দেবেন্দ্র ফডনবিস আর আদানি মিলে ইলেকশন কমিশনকে কিনে নিয়েছে। দেখুন এরা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে যা কিছু বলে দিতে পারে। আমি তো বলছি যে এরা এটাও বলতে পারে যে মহারাষ্ট্র ইলেকশনে বিজেপি জিতেছে, এরা ট্রাম্পকে দিয়ে মেশিন চেঞ্জ করিয়েছে। এরা এটাও বলতে পারে, বলার জন্য যা কিছু বলতে পারে। আপনি ঠিকই বলেছেন, অখিলেশ যাদব বলেছেন যে বিজেপির লোকজন যখন বুথে যান তো এমন এক মেশিন নিয়ে যান, যদি কারোর ভোট না হয় তো ওই মেশিন থেকে ইলেকশন কার্ড বের করে নেয়, ওই মেশিন থেকে আধার কার্ড বের করে নেয়। উনি বলেছেন আমাদের ওই রকম মেশিন দাও। আমার মনে হতো যে একদিক থেকে আলু দাও, ওদিক থেকে সোনা। এটা রাহুল বাবুর ইউএসপি। এখন এই ইউএসপি অখিলবাবু পর্যন্ত চলে গেছে। অখিলবাবু তো ভালো ছিলেন, এইরকম তো ছিলেন না। উনিও যদি এইরকম কথা বলতে থাকেন, ভগবান তো সবার মালিক, কিন্তু এইরকম নেতা যদি আমাদের দেশে থাকেন তাহলে এই দেশের কি হবে? ইলেকশনের সময় আমি আপনার কথা মেনে নিচ্ছি যে এরা বলছে যে সেটা সত্যি হোক বা না হোক, যেমন ইভিএম এর কথা, ভোট বাড়ানোর কথা, কিন্তু এটা তো সত্যি যে যখন আপনাদের সরকার গঠন হচ্ছিল না তো আপনি ৮০ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর আপনি কাকা শরদ পাওয়ারের থেকে ভাইপো অজিত পাওয়ারকে ছিনিয়ে নিয়েছিলেন। দেখুন ওই যে ৮০ ঘন্টার সরকার ছিল, সেটা কাকা শরদ পাওয়ার বাবুর সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছিলাম। কারণ যে সময় আমরা খেয়াল করলাম আমাদের সঙ্গে নির্বাচিত হয়ে আসা উদ্ধব ঠাকরেজি আমাদের পিঠেই ছুরি বসিয়ে দিয়েছে, আর উনি আমাদের সঙ্গে থাকছেন না। ওই সময়তেই কাকা আমাদের কাছে দূত পাঠান। সেই দূত এসে বলেন যে আমরা আপনাদের সঙ্গে আসতে প্রস্তুত আছি। তো আমাদের মনে হয়েছিল যে এবার সেই সময় যখন আমাদের সঙ্গে খারাপ রাজনীতি হচ্ছে, আমাদের শেষ করার চেষ্টা হচ্ছে, তখন বেঁচে থাকার জন্য আমরা কাকার সঙ্গে কথা বলি। কাকা সব কিছু ঠিক করেন, কাকার কথাতেই আমরা সব কিছু সিদ্ধান্তগুলো নিই। তারপর জানি না কেন কাকা পাল্টি খেয়ে গেলেন। কাকা পাল্টি খেলেও ভাইপো পাল্টি খাননি। ভাইপো বলে কাকা পাল্টি খেয়েছে, আমি আপনার সঙ্গে রয়েছি। তো ভাইপো আমাদের সঙ্গে এসে গেল, তো আমরা শপথ নিয়ে নিই। হতে পারে ৮০ ঘন্টাতে আমাদের শপথ শেষ হয়ে গেল, আর আমরা ইস্তফাও দিয়ে দিই। পরে তো শরদ পাওয়ার বলেছিলেন যে উনি এই জন্য সরকার তৈরি করেছিলেন যাতে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া যায়, আর তারপর কংগ্রেস, এনসিপি আর শিবসেনা অ্যালায়েন্সের সরকার তৈরি হয়। রাষ্ট্রপতি শাসন কেন জারি হয়? জারি হওয়ার দরকার ছিল না তো। শরদ পাওয়ার বাবু আমাদের কাছে শর্ত রাখেন যে যদি আমাদের এই ধরনের মিলিঝুলি সরকার তৈরি করতেই হয়, সেক্ষেত্রে আমার একদম ইউটার্ন নেওয়াটা কঠিন। আপনি রাষ্ট্রপতি শাসন জারি করুন, তারপর আমি মহারাষ্ট্র সফর করব, আর সফর করার পর
আমি বলবো মহারাষ্ট্রে একটা শক্তিশালী সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। মহারাষ্ট্রের লোক পুনরায় ভোট চান না। মহারাষ্ট্রের মানুষের ইচ্ছা হলো বিজেপি আর এনসিপি একসঙ্গে সরকার গঠন করুক, আর তারপর আমরা সরকার গঠন করব। এই জন্য আমরা ইস্তফা দিলাম, যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। আর সমস্ত রাষ্ট্রপতি শাসন এমনি এমনি জারি হয় না। রাজ্যপাল বাবু সবাইকে চিঠি দিয়ে দেন, আপনি করতে চান, আপনি করতে চান, আপনি করতে চান, সবাই না বলে দেয় তখন। আর ওই চিঠি শরদ পাওয়ার বাবুর পার্টিকেও দেওয়া হয়, এবং শরদ পাওয়ার বাবুর পার্টির উত্তর আমার কম্পিউটারে টাইপ করা হয়েছিল যে আমরা গঠন করতে চাই না, আপনি রাষ্ট্রপতি শাসন জারি করুন। কারণ ওনার সঙ্গেই মিলেই আমরা এটা করেছিলাম। সেই জন্য রাষ্ট্রপতি শাসন যেটা হয়েছিল ওনার কথাতেই হয়েছিল। আর তারপর জানি না উনি কেন বদলে গেলেন, ওনার এই বদলে যাওয়ার কারণে আমাদের সরকার পড়ে গেল। এই যে আপনি এত অভিজ্ঞ নেতা, শরদ পাওয়ারের উপর ভরসা করে ফেললেন। উনি তো নিজেই নিজের উপর ভরসা করেন না। না, দেখুন, কি বলুন তো, কখনো কখনো এমন হয় যে মানুষ বদলেও যান। আমাদের মনে হলো ঠিক আছে, এনার সঙ্গে কথা তো হচ্ছে, যখন ভালো কথাবার্তাও চলছে, এগিয়ে যাওয়া যাক না। এটাও ঠিক যে উনি পলিটিক্সে বেশ কয়েকবার ওনার পার্সোনালিটির সঙ্গে যুক্ত হয়েছে। যে লোক বলেন শরদ পাওয়ার বাবু যদি বম্বে যেতে চান তো কলকাতার বোর্ডিং কার্ড দেখাবেন উনি, সেই রকম এটাও হয়ে গেছে আর কি। এখন এটাও বলা হয় যে আপনি এত তাড়াহুড়োতে ছিলেন আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে ওনার ওপর ভরসা করে ফেললেন, আর তারপর আপনি অজিত পাওয়ারকে নিজের সঙ্গে নিয়ে নিলেন। সেই অজিত পাওয়ার যার ব্যাপারে মোদিজি পাবলিক মিটিংয়ে বলেছিলেন যে ৭০ কোটি টাকার দুর্নীতি উনি করেছিলেন। দেখুন, প্রথম কথা হলো যে এনসিপির সঙ্গে আমরা কখনোই বোঝাপড়া করতে চাইনি। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা করতে চাইনি। আর আমাদের আইডিওলজি আলাদা ছিল। কিন্তু রাজনীতিতে একটা সময় এমন আসে যে সময় আপনাকে রেলেভেন্ট থাকতে হয়। আর যখন আমরা পুরোপুরিভাবে শিবসেনাকে সঙ্গে নিয়ে, উদ্ধববাবুকে সঙ্গে নিয়ে ওনার পার্টিকেও নির্বাচিত করে আনি, আমাদের পার্টিকেও নির্বাচিত করে আনি, আর সিংহাসনের জন্য উদ্ধববাবু যে সময় আমাদের সঙ্গে প্রতারণা করলেন, ওই সময়তেই আমরা এটা ঠিক করে নিই যে যদি এই ধরনের অ্যালায়েন্স করে নিয়ে আমাদের রেলেভেন্ট করে দেওয়া হয়, তো আমাদের রেলেভেন্ট থাকাটাই অবশ্য দরকার। আর রেলেভেন্ট থাকার জন্য রাজনীতিতে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করি। আমি স্বীকার করছি কম্প্রোমাইজ করেছি, আমরা করেছি কম্প্রোমাইজ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা কম্প্রোমাইজ করে সরকার গড়েছি, কিন্তু আমাদের আইডিওলজি ছাড়িনি। আমরা আমাদের আইডিওলজিতে অনড় থেকেছি, ওই আইডিওলজিতেই সরকার চালাচ্ছি, ভবিষ্যতেও চালাবো। ওটা সময়ের চাহিদা ছিল, কারণ ওটাও এক প্রকার যুদ্ধতে আপনি যদি রিলেভেন্ট না থাকেন তো তাহলে শেষ হয়ে যাবেন। আর কেউ আপনাকে শেষ করতে চাইছে আর আপনি সেটা চুপচাপ দেখবেন, এরকম যুদ্ধ তো হয় না। এই জন্য আমরা ঠিক করেছি, হ্যাঁ, আমি বেশ কয়েকবার এই ভূমিকা পালন করেছি। আমি জীবনে কখনো এনসিপির সঙ্গে যাব না, কিন্তু ভূমিকা বদলাতে হয়েছে আর আমি ভূমিকা বদলেছি। আমি আপনার এই ব্যাপারটার প্রশংসা করব যে আপনি মানছেন, কারণ রাজনীতিতে কেউ মানতেই চায় না যে আমি বোঝাপড়া করেছিলাম। সব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, আপনি সোজাসুজি বলে দিলেন। কিন্তু আপনি এটাও তো দেখবেন যে যার বিরুদ্ধে ইডি এনকোয়ারি করছিল, যার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি করছিল, যার বিরুদ্ধে ইনকাম ট্যাক্স এনকোয়ারি করছিল, এইসব এজেন্সি ভুল প্রমাণিত হয়ে গেল। দেখুন, প্রথম কথা হলো আপনি দেখে নিন যারা আমাদের সঙ্গে এসেছে আর তার বিরুদ্ধে কোনো এনকোয়ারি চলছে, তাতে কোনো এনকোয়ারি কিন্তু বন্ধ হয়ে যায়নি। আপনি দেখে থাকবেন যে অনেক কারোরই প্রপার্টি আমাদের পার্টিতে আসার পরেও অ্যাটাচ হয়েছে। তো এমন তো হয়নি যে বিজেপির সঙ্গে রয়েছে বলে এনকোয়ারি বন্ধ হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাইব যে মোদিজি সরকারের ভাই নাকি শত্রু এসব দেখা হয় না। একবার যেটা সংকল্প নেওয়া হয় সেটা পূরণ করাই হয়। তাই এরকম যারা আমাদের সঙ্গে এসেছে, এটা আমাদের পলিটিক্যাল কম্প্রোমাইজ ছিল। কিন্তু এদের মধ্যে যাদের বিরুদ্ধে ইনকোয়ারি চলছিল, আজও চলছে, কিছু প্রপার্টি আজও বাজেয়াপ্ত করা হচ্ছে, আমাদের সঙ্গে আসার পরেও বাজেয়াপ্ত হচ্ছে, আর জুডিশিয়াল প্রসেস চলছে। দেখুন, আপনি যখন এত খোলাখুলিভাবে সত্যি কথা বলছেন, তখন এটা বলে দিন, অজিত পাওয়ারের সঙ্গে তো এই ডিলটা নিশ্চয়ই হয়েছে যে তোমার কেস ধামাচাপা দিয়ে দেবো।
এমনি আমি কেউ আপনাকে কেন আসবে? কারণ আপনি যতটা আমার মোদিবাবুকে জানেন, মোদিবাবু ডিল করার মতো মানুষ নন। আর মোদিবাবুর পার্টির কেউ ডিল করতে পারেন না। অজিত পাওয়ার বাবু আমাদের পার্টির সঙ্গে এসেছেন কোনো শর্ত ছাড়াই। আর যে জুডিশিয়াল প্রসেস রয়েছে সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। যে জুডিশিয়াল প্রসেস চলছে সেটা চলবেই। দেখুন, তাহলে তো লোক বলবেই ভারতীয় জনতা পার্টি ওয়াশিং মেশিনের মতো, এখানে এলো, ধোয়া মোছা পরিষ্কার হলো, আবার ফেরত। এটা উল্টো বলা যেতে পারে। যখন তারা ওখানে থাকতো সব লোক বলতো যে ভালো লোক ভালো লোক ভালো লোক। আমাদের এখানে যখন এলো গালমন্দ করে বলে ওয়াশিং মেশিনে চলে গেল। আর আপনার কাছে যখন ছিল তখন তো আপনার ভালোই লাগতো, আপনি তাকে চুমু খেতেন, গলায় জড়িয়ে নিতেন। আর আমাদের কাছে যখনই এলো আপনি বলছেন ওয়াশিং মেশিন। আরে দুদিক থেকেই তো এটা বিবেচনা করা যেতে পারে। তবে আমরা কাউকে ধুয়ে দেব না, আর যদি ধুয়েও থাকি তাকে সঠিক উপায়ে ধোবো। তো এত কিছু বললেন, তাহলে এটাও বলে দিন, এই যে কাকা ভাইপো শরদ পাওয়ার অজিত পাওয়ার কি আবার এক হবেন? দেখুন, এটা তো কাকা ভাইপোই বলতে পারবে, আমি কেন আগ বাড়িয়ে ঘাস খেতে যাব বলুন তো? এটা ওনাদেরই বলতে দিন। এখন আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। আমি এটা মনে করি না যে কোনো মন্ত্রতন্ত্র করে কুর্সি পাওয়া যায় বলে বা কাউকে সরিয়ে দেওয়া যায়। তাহলে তো ভোটের দরকারই পড়তো না, ইলেকশন কমিশনের জায়গায় তন্ত্র কমিশন বসিয়ে দেওয়া যেত। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের ওপর অভিযোগ হলো যে উনি পার্টি ভাঙতে রীতিমতো সিদ্ধহস্ত। এখন উদ্ধব ঠাকরেকে যবে থেকে আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন, ওনার পার্টি ভেঙে দিয়েছেন, তবে থেকে সবাইকে বলছেন যে বিজেপির কারোর বিয়েতে আপনাকে ডাকলে কেউ যাবেন না, আর নিজের বিয়েতেও ওদের কাউকে ডাকবেন না, কারণ ওরা আসবেও, খাবারও খাবে, আর তারপর যে ব্রাইড রয়েছে তাকে নিয়ে পালিয়ে যাবে আর অন্য কারোর বিয়েতে চলে যাবে। দেখুন, ওনার প্রবলেম কি জানেন তো? ওরা যে কারোরই বিয়েতে যাক না কেন, ওনাদের মনে হয় যে উনি নিজেই বর। ওনাদের তেমনই অ্যাটেনশন চাই যেমনটা বরের প্রাপ্য বা তার থেকেও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে উদ্ধব বাবুর পার্টি সবার প্রথম কে ভাঙিয়ে দিয়েছে? শরদ পাওয়ার বাবু ভেঙেছেন। 1992 সালে যখন শিবসেনা প্রধান শ্রদ্ধেয় বালাসাহেব ঠাকরে বাবু জীবিত ছিলেন আর সমস্ত শক্তি নিয়ে ওই সময় বিরোধিতা করতেন, তখন সবার আগে উদ্ধব ঠাকরে বাবু বা বালাসাহেব ঠাকরে বাবুর পার্টি শরদ পাওয়ার বাবু ভেঙেছিলেন। ভুজবল বাবুর সঙ্গে 13 জন চলে গিয়েছিল। এখন ওই শরদ পাওয়ার বাবুর সঙ্গেই অ্যালায়েন্স করে উদ্ধব বাবু মুখ্যমন্ত্রী হন। আর দেখুন, ওনার যে পার্টিটা ভেঙেছে সেটা ওনার পার্টি হোক বা শরদ পাওয়ার বাবুর পার্টি হোক, এর জন্য আমাকে ব্লেম করতে পারে না। এর কারণ আমি বলছি আপনাকে যে একনাথ শিন্ডে বাবু বালাসাহেব ঠাকরের একদম কট্টর শিব সৈনিক ছিলেন। কট্টর যারা হন পার্টি ছেড়ে বেরিয়ে যান না এরা কখনো। কিন্তু যখন উনি এটা বুঝতে পারলেন যে উদ্ধববাবু আদিত্য ঠাকরেকে নেতা বানানোর জন্যই ওনার ডানা ছাড়ছেন, সব রকমভাবে কম্প্রোমাইজ করছেন, আর উনি যে দপ্তরের মন্ত্রী ছিলেন সেটার মিটিংও আদিত্য ঠাকরে করছে, তো ওনার মনে হলো যে আরও একটা কারণ, আমরা আইডিওলজি ছেড়ে দিয়েছি, বালা সাহেবের হিন্দুত্ব আমরা বলতে পারবো না, কোণঠাসা হয়ে পড়ছিলেন, আর অন্যদিকে ডানা ছেটে দিচ্ছিল। তো যখন উনি এসব বুঝতে পারলেন, তখন যদি অ্যাক্ট না করেন তাহলে উনি রাজনীতিতে শেষ হয়ে যাবেন। তখন ওনারা সবাই মিলে বাইরে বেরিয়ে আসেন। তো এটা ওনাদের উচ্চাকাঙ্ক্ষা। সেম এনসিপিতে হয়েছে। এনসিপিতে এত বছর ধরে শরদ পাওয়ার বাবুর উত্তরাধিকারী রূপে অজিত পাওয়ারকে ধরা হতো তখন,
কিন্তু গত কয়েক বছরে সুপ্রিয়া ম্যামকে পুশ করা হয়, সুপ্রিয়া ম্যামকে উত্তরাধিকারী হিসেবে দেখানো হয়, আর ধীরে ধীরে প্রতিটা ক্ষেত্রে অজিত পাওয়ার বাবুকে ভিলেন বানানো হয়। উদাহরণস্বরূপ, যেটা আমার সঙ্গে অজিত পাওয়ার যে ৮০ ঘন্টার শপথ আমি নিয়েছিলাম, সেটা শরদ পাওয়ার বাবু সব ইনিশিয়েটেড করেছিলেন। অজিত পাওয়ার বাবুকে সামনে আনেন, পেছন থেকে কুর্সি সরিয়ে নেন। এই রকমই যে সময় শরদ পাওয়ার বাবু মাঝে একবার ইস্তফাও দিয়েছিলেন, সেই সময় এটা ঠিক ছিল যে উনি ইস্তফা দেবেন আর এই দুজনের হাতে পার্টির দায়িত্ব দেবেন। সেই জন্য অজিতবাবু সামনে চলে আসেন, আর তারপর উনি আবার ইস্তফা ফিরিয়ে নেন, অজিত পাওয়ার বাবুকে ভিলেন বানিয়ে ফেললেন। তো একরকমভাবে অজিত পাওয়ার বাবুও বুঝতে পারেন যে এর থেকে বেশি আমাকে আর এগোতে দেওয়া হবে না, রাজনীতি শেষ করে দেওয়া হচ্ছে। আর ধীরে ধীরে আমায় এমনভাবে ভিলেন বানানো হলো, আমি নিজের পার্টিতেই আর থাকতে পারবো না। ওই সময় উনি বাইরে বেরিয়ে আসেন। আর এই যে দুটো পার্টি ভেঙেছে, সেটা ওদের ভিতরের উচ্চাকাঙ্ক্ষার জন্যই ভেঙেছে। দেখুন দেবেনজি, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন, সমস্ত মেশিনারি, পুলিশ, ইন্টেলিজেন্স সব ওনার কাছেই ছিল। ওনার নাকে ডগা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলেন। দেখুন, এর কারণ কি জানেন তো, যে উদ্ধববাবুর এই এমএলএদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। উদ্ধববাবুর এমএলএস উদ্ধববাবুর সঙ্গে দেখা করতেও পারতেন না। ওনাদের কয়েকবার গেট থেকে ফিরে আসতে হয়েছিল। তো ওনারা এই জন্য, ওনাদের মধ্যে এমন কেউ কেউ ছিল যারা বহু বছর ধরে বালাসাহেব ঠাকরে বাবুর সঙ্গে ছিলেন, ওনার সঙ্গী, ওনার নেতৃত্বে কাজ করেছেন, কট্টর হিন্দুত্ববাদী। আর উদ্ধববাবু একদিকে তুষ্টিকরণের নীতি শুরু করে দেন, যেভাবে মানে কংগ্রেস পার্টি তুষ্টিকরণ করে থাকে তার থেকে বেশি তুষ্টিকরণ উদ্ধববাবু করছিলেন। তো ওনাদের দমবন্ধ হয়ে আসছিল। ওনারা এটা বুঝতেই পারছিলেন না যে আগামী নির্বাচনে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন। তো এই সাফোকেশন ওনাদের একত্রিত করে তোলে। আর উদ্ধববাবু যে গন্তব্যে এগিয়ে যাচ্ছিলেন, জমি দেখতেই পাচ্ছিলেন না, উনি জমি থেকে অনেকটাই সরে গিয়েছিলেন। কিন্তু আপনি তো সাপোর্ট করেছেন, সাহায্য তো নিশ্চয়ই করেছেন, নাহলে ওরা এখান থেকে বেরোলো কি করে? দেখুন, রাজনীতিতে আমরা তো শুধু গুলি খেলার জন্য বসে থাকি না। তো যখনই সে বেরিয়ে গেল, তো আমরা তো সেখানে অপরচুনিটি খুঁজে পেয়ে গেলাম। বেরিয়ে গেল যখন আমরা ওনার সঙ্গে যোগাযোগ করলাম, আর আমাদের যতটুকু আমরা করেছি, তবে ওনাদের স্প্লিট হওয়ার পিছনে আমাদের হাত নেই। স্প্লিট হওয়ার পর আমাদের কাছে পলিটিক্যাল অপরচুনিটি ছিল, আমরা সেটা কাজে উদ্ধবজি লাগাই। সবাইকে বলেন যে আপনি কি করেছেন। উনি বলেন যে দেবেন্দ্র ফডনাভিস আমাকে গদি থেকে সরানোর জন্য কালো জাদু করেছে। দেবেন্দ্র ফডনাভিস মোষ বলি দিয়েছে, লেবু কেটেছে, লঙ্কা জ্বালিয়েছে, তন্ত্রমন্ত্র করেছে। দেখুন, এইসব জিনিস সেই বলতে পারে যে নিজে এইসব করে। আমি মন্ত্রতে বিলিভ অবশ্যই আমি করি, কিন্তু তন্ত্রতে একেবারেই বিলিভ করি না। হ্যাঁ, যদি কোনো পূজা করার থাকে, তাহলে কোনো ব্যক্তির কুবিচার যাতে তার মাথা থেকে বেরিয়ে যায়, এরকম পূজা অবশ্যই করব। কিন্তু আমি এমনটা মানি না যে কেউ মন্ত্র তন্ত্র করে সেখান থেকে কুর্সি পেয়ে যাবে বা কাউকে সরিয়ে দেওয়া যাবে। তাহলে তো ভোটের দরকারই ছিল না, ইলেকশন কমিশনের জায়গায় তন্ত্র কমিশন বসিয়ে দিতে হতো। যে সবচেয়ে বড় তন্ত্র করত আর যে সবচেয়ে বেশি মোষ বলি দিত, সে চিফ মিনিস্টার হয়ে যেত। কিন্তু এটা কি সত্যি না যে সব এমএলএদের আসামে নিয়ে গেছিলেন, কামাখ্যা দেবীর মন্দিরে নিয়ে গেছিলেন, ওখানে প্রতিজ্ঞা করিয়েছিলেন রক্তের টিকা লাগিয়ে যে ছেড়ে যাবে না? এই সব কিছু রিউমার্স। আসামে সবাই গিয়েছিল, অবশ্যই গিয়েছিল। আর আসামে যাওয়ার পর সবারই কামাখ্যা মন্দিরে যাওয়ার ইচ্ছা তো হয়। যত এমএলএ ছিল ওখানে সবাই মিলে ওরা কামাখ্যা মন্দিরে যান, সবার সামনেই গেছে, ক্যামেরাতে তো সবাইকে দেখা যাচ্ছে। মন্দিরে গেছে, মন্দিরে দর্শন করেছে, আবার ফিরে এসেছে। কোথায় রক্ত আছে, কোথায় টিকা আছে, কিছুই তো নেই। এইসব কথা রটিয়ে দেওয়া হয়। তো নিশ্চিতভাবে ওনারা কামাখ্যা দর্শন করেছেন, কেউ কোথাও রক্ত টিকা লাগায়নি। তবে এটা ঠিক যে ওনাদের দেখে কিছু লোক রক্ত কান্না করছিলেন, এটা আমি নিশ্চিত। আচ্ছা, এটা কি সত্যি যে দেবেন্দ্র ফডনাভিস লং কোট পরে, কালো চশমা লাগিয়ে, হ্যাট পরে শার্লক হোমসের রূপে দেখা করতে যেতেন? দেখুন, এক দুবার হয়তো গিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছিল যে এইরকম কোনো ইন্টারভিউ চলছিল, আর আমার স্ত্রীকে তো জানেনই যে ওর পাবলিক প্রোফাইলটা কেমন, মজা করে কিছু জিনিস উনি বলেও দেন। তো এইরকম বলে দেয় উনি,
আমিও জানতাম না, আমিও ভাবতাম এ কোথায় যাচ্ছে এখন, কি সব সেজেগুজে যাচ্ছে, ব্যাস এটা নিউজ হয়ে যায়। দেবেন্দ্র ফডনবিস লং কোট পরে ঘুরে বেড়াতেন। উদ্ধব ঠাকরে বলেন যে কোনো মতবিরোধ নয়, একনাথ শিন্ডে দেবেন্দ্র ফডনবিসের থেকে, অমিত শাহের থেকে, বিজেপির থেকে টাকা নিয়েছে। 50-50 লাখ এক একটা এমএলএর পেছনে খরচ করা হয়েছে। উদ্ধববাবু এতটাই ফ্রাস্ট্রেটেড যে উনি রোজ নতুন নতুন গল্প খুঁজে বের করেন, রোজ নতুন স্বপ্ন দেখেন, রোজ নতুন বাহানা দেখেন। উদ্ধববাবু এই ব্যাপারটা অ্যাকনলেজ করতেই চান না যে ওনার এমএলএদের সঙ্গে ওনার কানেক্ট শেষ হয়ে গিয়েছিল। নাহলে আপনি আমাকে বলুন না যে উদ্ধববাবুর কাছে কি টাকার কোনো অভাব আছে? এখানে টাকার কোনো বিষয় নয়। এই সমস্ত লোকের কাছে যে ধরনের সিস্টেম ওখানে তৈরি হয়েছিল, সেই সিস্টেম থেকে তারা প্রতারিত হয়েছে। সেই জন্য দেখুন, আপনি রাজনীতিতে এত রিস্ক তো নেবেন না, কারণ আপনি যতই টাকা দিন না কেন, তাও যদি এই ধরনের কোনো কিছু কেউ করত আর আপনি তখন ফেল হয়ে যান, তো আপনার পলিটিক্যাল লাইফ শেষ। কিন্তু এই সমস্ত লোক চার্জ ছিল, তারা সবাই একত্রিত ছিল। আর এখানে লাস্ট কফিন জিনিসটা জানেন তো কি? যখন বিধান পরিষদের ভোটটা হলো আর ভোটের সময় সবাইকে বলে দেওয়া হয়েছিল যে কাকে ভোট দিতে হবে, এক একজনকে ভিতরে ডেকে ডেকে। আর উপদলীয় নেতা একনাথ শিন্দে, অথচ ওনাকে বলা হয় বাইরে বসুন, আর কোনো কনসালটেন্টের লোককে ভিতরে বসায়, আর সে বুঝিয়ে বলে দিয়েছিল কিভাবে ভোটটা দিতে হবে। ওই সময় আমার মনে হয় উনি যে অপমানিত হলেন, ওই দিনই শিন্ডেজি ঠিক করে নিয়েছিলেন ভোটিং হয়, সবাইকে একত্রিত করেন আর বলেন যে কি হচ্ছে, এটা কি ধরনের অপমান করা হচ্ছে। যদি আমার উপর ওনার এতটুকু ভরসা না থাকে, কোনো কনসালটেন্টকে বসানো হলো, উল্টে নিয়ম যখন রয়েছে যে উপদলীয় নেতা যে হয়, যে বিধানের মণ্ডলের নেতা হয়, সেই নেতাই বসে, অথচ আমাকে বাইরে বসিয়ে কোনো কনসালটেন্টের 20-25 বছরের একটা ছেলেকে বসানো হলো, আর ও নাকি বোঝাচ্ছে যদি আমার উপর বিশ্বাস নাই থাকে তাহলে থেকে লাভটা কি? উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। তো একনাথ শিন্ডে আপনার সঙ্গে কবে যোগাযোগ করেন? একনাথ শিন্দে যখন মহারাষ্ট্রের বর্ডার থেকে বাইরে চলে গেলেন, তখন উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। উনি বলেন, আমি বেরিয়ে পড়েছি। আমি বলি, আমি আছি, চিন্তা করবেন না, আপনি চলে আসুন। আর ওরা বেরিয়ে বেরিয়ে গেলেন। গেলেন। এখন দেখুন, উনি বেরিয়ে গেলেন, বরযাত্রী সেজে তৈরি, ঘোড়া এসে গেল, ঘোড়ার ছোলা খাওয়াও হয়ে গেল, বর দেবেন্দ্র ফডনবিসের হওয়ার কথা, কিন্তু পিঁড়িতে বসলেন শিন্ডেজি। না দেখুন, এই ব্যাপারটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। যখন এই সমস্ত কিছু যখন হয়েছিল আর এটা বোঝা গেল যে এই সরকার এভাবে পড়ে যাবে, তখন প্রথম দিনই এটা ঠিক হয়ে গিয়েছিল যে শিন্দেবাবু এত সাহস দেখিয়ে এই সব কাজ যে করেছেন, এইরকম সময় ওনাকেই মুখ্যমন্ত্রী বানানো উচিত, কারণ ওনার সঙ্গে যারা এসেছিলেন ওনাদেরও কনফিডেন্স দরকার। তো প্রথম দিন থেকেই ঠিক ছিল যে মুখ্যমন্ত্রী শিন্দেজিই অবশ্যই হবেন। এতে কোনো রকম দ্বিমত ছিল না, এতে আমার মনেও কোনো দ্বিধাবোধ ছিল না। উল্টে আপনি যদি আমার নেতাদের জিজ্ঞাসা করেন, তারাই বলবে যে আমি সবার প্রথমে প্রস্তাবটা রেখেছিলাম, আমরা যদি শিন্দেবাবুকে মুখ্যমন্ত্রী করি এই সরকার ভালোভাবে চলবে, কারণ আরও যারা এসেছে ওনাদেরও কনফিডেন্স দরকার, আর আমাদের নেতারা তাতে সায় দেন। আর হ্যাঁ, সারপ্রাইজিং আমার জন্য অবশ্যই ছিল, কারণ ওই সময় আমি এটা মনে করতাম যে আমি সরকারের বাইরে থাকব, কিন্তু আমার পার্টি সিদ্ধান্ত নেয় সরকার যদি চালাতেই হয় তাহলে আমাদের প্রতিনিধি থাকাও দরকার। সেই সময় একটু খারাপ লেগেছিল আমার, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আমার নেতাদের সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ সরকার ভিতরে থেকেই চালানো সম্ভব, বাইরে থেকে তো চালানো হয় না। আর আমি সরকারের ভেতরে যাই এবং শক্তপোক্তভাবে সরকার চালাতে পারি আর পুনরায় নির্বাচিত হয়ে আসি। কিন্তু এখন আবার যখন নির্বাচন হলো, শিন্ডেজির খুবই আশা ছিল যে তাকে আবার মুখ্যমন্ত্রী করা হবে, আপনি আবার উপমুখ্যমন্ত্রী হবেন। শিন্দেবাবু রাজনীতিটা বোঝেন, যেখানে 145টা মেজরিটির জন্য প্রয়োজন, 145টা আসনের মধ্যে বিজেপি একাই 137টি আসন জিতে নিয়েছেন। তো শিন্দেবাবু এটা বুঝতে পারেন যে ভাই, যে পার্টি নিজের শক্তিতে এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই পার্টি যদি নিজেদের চিফ মিনিস্টার না বানায় তাহলে তার কর্মীদের কাছেও এক প্রকার ভুল বার্তা যাবে। তো যখন এত কিছুর পর আমরা আমাদের সিনিয়র নেতাদের সাথে বসেছিলাম, সেই সময় যখন আমাদের সিনিয়র নেতারা বলেছিলেন যে
ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবেন, তখন শিন্দেবাবু 1 মিনিটে হ্যাঁ বলেছিলেন। শিন্দেবাবু কখনো তাতে কিন্তু না বলেনি। উনি বলেছিলেন, আমি বুঝতে পারছি আপনারা এত আসন পেয়েছেন, ভারতীয় জনতা পার্টি এটা ডিজার্ভ করে, আপনি করুন। এখন শিন্ডেজি তো বলছেন আমাকে হালকাভাবে নেবেন না, আমি টাঙ্গা উল্টে দেব। উনি আমায় বলছেন না, উনি উদ্ধববাবুকে বলছেন। ওনার টাঙা উল্টে গেছে, ওনার কি বলেছেন? না, এখন ওনার টাঙ্গা তো অনেক আগেই উল্টে গেছে, ওনার তো সব ঘোড়াও পালিয়ে গেছে, এখন তো উনি এই টাঙ্গায় আছেন। বারবার ওনাকেই এই কথাটা বলতে থাকেন। এখনো মাঝে মাঝে শিন্দেবাবুকে হালকা নিয়ে নেন, তো উনি মনে করিয়ে দেন যে এখনো টাঙ্গা উল্টে দেওয়ার শক্তি রয়েছে ওনার মধ্যে। দেখুন, আজকাল তো এটা শুনতে পাচ্ছি যে শিন্ডেজি রেগে আছেন, এই জন্য আপনি উদ্ধবজিকে অফার দিচ্ছেন যে এদিকে চলে আসুন। প্রথম কথা, শিন্দেবাবু মোটেও রেগে নেই। আর আমাদের এই যে সরকার 5 বছর পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে, কোঅর্ডিনেশনের সাথে কাজ করবে, ভালোভাবে কাজ করবে, মহারাষ্ট্রকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব। উদ্ধববাবুর কথা যখন উঠছেই, তো আমি বলতে চাইবো যে আমি বিধানসভায় বক্তৃতা দিচ্ছিলাম, সেই সময় যেহেতু আইন পরিষদের বিরোধী দলীয় নেতা ছিলেন, ওনার বিদায় অনুষ্ঠান চলছিল, তো সেখানে একটু হাসি ঠাট্টা চলছিল। তো সেখানে বসে থাকাকালীন উদ্ধববাবু আমার সামনে বসে দেন। তিনি বসে বসে বলেছিলেন যে আপনি এখানে আসুন না, এই সিটটা তো খালি হয়ে যাচ্ছে। আমি তাকে বলেছিলাম যে এখন 5 বছর ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমরা এখানেই থাকবো। আপনি দেখুন, যদি এখানে আসতে চান তো আমরা বিবেচনা করব। এটা আমি মজা করে বলেছিলাম, কোনো অফার ছিল না, আমি মজা করে বলেছিলাম। তো এটা নিয়েও একটা নিউজ তৈরি হয়ে যায়। এখন অফার দেওয়ার কোনো প্রশ্নই তো আসে না, আমাদের কাছে জায়গাই নেই। এখন বলুন না, 288 জনের যে একটা অ্যাসেম্বলি, আমাদের 232 জন লোক রয়েছে, বাকি আর কাউকে নিয়ে বসার কোথায় বসাবো? জায়গাই তো নেই। যদি জায়গা না থাকতো তাহলে পরের দিন 20 মিনিটের জন্য 1-to-1 বন্ধ ঘরে কি আলোচনা না, করছিলেন? খোলা আপনি? ঘর ছিল, বন্ধ ছিলই না। সম্পূর্ণ খোলা ঘরে একটা খোলামেলা আলোচনা চলছিল। উনি ডেলিগেশন নিয়ে আমার কাছে এসেছিলেন, আমি ডেলিগেশনের কথা শুনলাম। প্রথমে তিনি আর আদিত্য বসলেন, আর তারপর তিনি তার বাকি লোকেদেরকে ডাকলেন। আমরা 15-20 মিনিট বসেছিলাম। আমি চা খেলাম, আদিত্য কফি খাল, উনি কিছুই খেলেন না। তারপর তারা কথা বলে চলে গেলেন। উনি কি কথা বলে চলে গেলেন? 2টি জিনিস ছিল। এক, উনি বলেছিলেন যে আহ, বিধানসভায় যে বিরোধী দলের যে নেতা, তার কাছে সংখ্যা নেই, তাই তিনি বলছিলেন যে সংখ্যা না থাকা সত্ত্বেও আমাদের বিরোধী দলের নেতা কোন, এটা ওনার ডেলিগেশন ছিল। আর দ্বিতীয়, তিনি আমাকে একটা বই দিতে এসেছিলেন, যে বইতে বিভিন্ন ব্যক্তি মানে যে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন 3rd ল্যাঙ্গুয়েজের ওপর, তৃতীয় ভাষা কোনটা হওয়া উচিত, এটা থাকা উচিত কিনা, সেটার বই আমাকে উনি দিতে এসেছিলেন। অ্যাকচুয়ালি যখন থেকে একনাথ শিন্ডে আর অজিত পাওয়ার আলাদা হয়ে আপনার কাছে এসেছেন, তখন থেকেই মনে হচ্ছে আপনি যে কারোর ওপর জাদু করতে পারেন, যে কাউকে আনতে পারেন। না না, দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে পারি যে মহারাষ্ট্রের রাজনীতিতে আমি এটা সবসময় বুঝতে পেরেছি যে অপোজিশনের লোকজন আমার আদর্শগত শত্রু, কোনো আদর্শগত বিরোধ রয়েছে, কিন্তু আমার শত্রু নয়। অতএব ব্যবহারের দিক থেকে আমার সবচেয়ে ব্যবহারিক সম্পর্ক রয়েছে। তবে এর অর্থ এই নয় যে এখন কোনো দল পরিবর্তন হবে, এখন এটাই চলতে থাকবে, এই কম্বিনেশনেই চলতে থাকবে, কোনো পরিবর্তন এখন হবে না। এমন হবে না তো কোনোদিন শিন্ডেজির পেটে ব্যথা হবে আর উনি ঠানে চলে যাবেন নিজের চিকিৎসা করাতে? না না, মুম্বাইয়ে ভালো হাসপাতাল আছে, আর আজকাল ওনার পেটে কোনো ব্যথা হচ্ছেও না। পাবলিকের মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? আপনার কি মনে হয় উদ্ধব ঠাকরে এখন দল ছেড়ে চলে যাবেন, মানে আঘাড়ি দল থেকে? মহাবিকাশ আঘাড়ি হ্যাঁ, ওই ছেড়ে? আঘাড়ি দল থেকে। দেখুন, উদ্ধব ঠাকরে বাবু যা কিছু করতে পারেন, ওখানে থাকতেও পারেন, আলাদাও হতে পারেন। উদ্ধব ঠাকরে বাবু এমন একজন ব্যক্তি, তিনি যে কি সিদ্ধান্ত নেবেন তা কেউ বলতেই পারবে না। মাঝে মাঝে আমার মনে হয় উনি নিজেও বলতে পারবেন না যে কি সিদ্ধান্ত নেবেন, কারণ উনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। সেই জন্য এখনই আমার মনে হয় তিনি সেখানেই থাকবেন, কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি না, কারণ উনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। দেখুন, সব কথা যদি একসঙ্গে জোড়া যায়, বিধানসভায় আপনার রসিকতা, তারপর আপনার সাথে একান্ত সাক্ষাৎ, তারপর ওনার মহাবিকাশ আঘাড়ি সম্পর্কে কিছু বক্তব্য রাখা, তো এর মানে হলো কিছু তো ঘটছে দেবেন্দ্র ফডনবিস আর উদ্ধব না, না, ঠাকরের উনি মধ্যে। বলেছিলেন যে মহাবিকাশ আঘাড়ি নয়, ইন্ডিয়া আঘাড়ির একটি সভা করা উচিত। আর উনি ইন্ডিয়া আঘাড়ির বৈঠকে যান তো। উনি ডিমান্ড করেছিলেন, ইন্ডিয়া আঘাড়ি এতদিন ধরে দেখাই করেনি, এত নির্বাচন হচ্ছে,
তো ওনার কথাতেই তো ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা রয়েছে, ইন্ডিয়া যে অ্যালায়েন্স তো সভা ডেকেছিল আর উনি একটা বৈঠক করা হয়েছিল, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সভায় তিনি একটা ওখানে বৈঠক করেন, সেখানে সকলের সাথে কথা টথা বলেন উনি, তো ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছেন উনি। আপনি বলছেন যে আগামী দিনগুলোতে মহারাষ্ট্রের রাজনীতিতে কোনো বড় ধরনের উত্থান পতন বা ঝড়ের সম্ভাবনা নেই? এখন তো আমি দেখতে পাচ্ছি না, আমরা সব ঝড় থামিয়ে দিয়েছি। যখন আমি লিডার অফ অপোজিশন হয়েছিলাম আর আমাকে নিয়ে উপহাস করা হচ্ছিল সামনে থেকে, তখন আমি বলেছিলাম যে मेरा पानी उतरता देख मेरे किनारे पर घर मत बसा लेना, मेरा पानी उतरता देख मेरे किनारे पर घर मत बसा लेना, मैं समंदर हूं लौट कर जरूर आऊंगा। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে সওয়াল জবাবের আরো এক পর্ব। ভোটের সময় আপনি বলেছিলেন যে कुत्ता भी पेशाब नहीं करेगा औरंगजेब की पहचान पर, अब तो भगवा लहराएगा पूरे हिंदुस्तान पर। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বিভেদমূলক রাজনীতি করেন। দেবেনজি, আপনাকে ভালোবেসে সবাই দেবা ভাউ বলেন মহারাষ্ট্রের মানুষ, আর দেবা ভাউ মানুষকে বলেন যে एक है तो सेफ हैं, যোগী আদিত্যনাথ বলেন যে बटेंगे तो कटेंगे। নির্বাচনের সময় আপনার ভিডিও চালানো হয়, जागो हिंदू जागो তো সমাজকে কেন ভাগ করার কাজ করছেন? দেখুন, প্রথম কথা হলো যে বিভেদের অর্থটা কি? একে অপরের থেকে দূরে যাওয়া। আমি বলেছি একত্রিত হও। एक है तो सेफ है, এর অর্থ হলো আমরা সমাজকে একত্রিত করার চেষ্টা করছি। যে বিভেদমূলক রাজনীতি চলছে, যেভাবে এরা আল্ট্রা লেফটেস্ট মাইন্ড নিয়ে সমগ্র সমাজকে জাতি জাতিতে বিভক্ত করার কাজ এই কংগ্রেস দল আর ইন্ডিয়া অ্যালায়েন্স করছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছিলেন, एक है तो सेफ है, সেই স্লোগানটাই আমরা জনগণের মধ্যে নিয়ে গিয়েছিলাম। তো আমার মনে হয় এটা খুব পজিটিভ জিনিস। एक है तो सेफ है, এই পজিটিভ কথাটা বলে আমরা সমাজকে এই বার্তাই দিতে চাইছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আলাদা কোথায় হতে বলছি। আপনি বলছেন जागो हिंदू जागो মুসলমানরা একদম। যাবে না? ওরা ঘুমোয়নি, ওরা ঘুমাই না। আমি আপনার কবিতা শুনেছিলাম যেখানে আপনি হিন্দুদের জাগার কথা বলেছিলেন। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমার কোনো কবিতা নয়, এটা একটা গান। এটা রাম জন্মভূমি আন্দোলনের সময়ের একটি গান, এবং আমি রাম জন্মভূমি আন্দোলনে যে অংশগ্রহণ করেছিলাম, সব সময় সেই আন্দোলনে উপস্থিত ছিলাম। তো যখন রাম মন্দিরের ভূমি পুজো হয়েছিল, তখন আমি এই গানটি গিয়েছিলাম বহু বছর পরে, আর ওটা রেকর্ড হয়ে ভাইরাল হয়েছিল এবং নির্বাচনে ওটা ব্যবহার করা হয়েছিল। আপনি তো জানেন যে আজকাল রিকল আচ্ছা, ভ্যালু আপনার মনে থাকে। আছে গানটা কি হ্যাঁ। ছিল? जागो तो एक बार हिंदू जागो तो, जागी थी झांसी की रानी खूब लड़ी पर हार न मानी, मचा दिया संग्राम जागो जागो तो, जागे थे वीर शिवाजी भागे सारे दुश्मन पाजी, चमक उठी तलवार जागो जागो तो, जागे थे गुरु गोविंद प्यारे देश पे अपने लाल थे वारे, लुटा दिया परिवार जागो जागो तो, जागे थे भगत सिंह दीवाने फांसी झूले हार न माने, मचा दिया संग्राम जागो जागो तो। তো গানটা তো ভালোই, তাই না? এটা খারাপের কি আছে? এখন এই গানেও এই লাইনগুলোই আছে। जागे हैं नरेंद्र भाई 370 को दिया हटा, आतंक का काम तमाम जागो हिंदू जागो तो। একেবারেই সঠিক কথা, এতে ভুলটা কি আছে? দেখুন, এই দেশে যখনই সমাজ ঘুমিয়ে আছে, কেউ না কেউ সমাজকে জাগিয়ে তুলেছে। ছত্রপতি শিবাজি মহারাজ যখন আমাদের দেশের বড় বড় রাজা রাজপুত্ররা মুঘলদের যে অধীনে কাজ করছিলেন, সেই সময় ছত্রপতি শিবাজি মহারাজ বলেছিলেন যে না, আমাদের নিজস্ব স্বশাসন থাকা উচিত, আমাদের শাসন করা উচিত। আর ছত্রপতি শিবাজি মহারাজ যেভাবে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে দিয়ে উনি
স্বাধীনতার তরঙ্গে ভরিয়ে দিয়েছিলেন আর তারপর স্বশাসন প্রতিষ্ঠা করেছিলেন। আমার মনে হয় প্রতিটা যুগেই কেউ না কেউ এইভাবে সমাজকে জাগ্রত করে আসছে এবং এই গানের মাধ্যমে আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি। জাগাতে জাগাতে আপনি কি বলেছিলেন সেটা আমি আপনাকে বলছি। ভোটের সময় আপনি বলেছিলেন যে कुत्ता भी पेशाब नहीं करेगा औरंगजेब की पहचान पर। अब तो भगवा लहराएगा पूरे हिंदुस्तान पर। একটু এতে একটু ভুল হয়ে গেল, একটু ভুল আছে। कुत्ता भी ना पेशाब करेगा औरंगजेब की पहचान पर, अब तो भगवा लहराएगा पूरे पाकिस्तान पर। ভারতে তো গেরুয়া আছেই। আর আপনি এটাও বলেছেন যারা অরঙ্গজেবের ছবি দেখে আর বিদ্বেষ ছড়ায়, এই অরঙ্গজেবের বাচ্চারা কোত্থেকে এলো? আমি একদম ঠিকই তো বলেছি। দেখুন, ঔরঙ্গজেবের আমাদের হিরো হতেই পারে না। উনি তো একজন বহিরাগত ছিলেন। উনি তো এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেনি এবং ঔরঙ্গজেব এই দেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে। ঔরঙ্গজেব এই দেশে ধর্মের নামে কত লোকজনকে হত্যা করে দিয়েছে। ঔরঙ্গজেব এই দেশে আমাদের মন্দির ধ্বংস করে দিয়েছে। তাহলে এমন একজন ঔরঙ্গজেব কিভাবে আমাদের হিরো হতে পারে? সে তো হতেই পারে না। সে ভারতের মুসলমানদেরও হিরো হতে পারে না, কারণ ভারতের মুসলমানরা আজ তাদের উপাসনা পদ্ধতি যাই হোক না কেন, কিন্তু একসময় তারা এই ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছিল। ঔরঙ্গজেবের সন্তানরা এই মাটির তো নয়, এরা বাইরে থেকে আসা সন্তান। তাই তারা এই দেশের হিরো হতেই পারে না। তারা না হিন্দুদের হতে পারে না মুসলমানদের হতে পারে। অতএব যে ঔরঙ্গজেব সম্পর্কে কথা বলবে আমি তাকে গালি দেব। এখন অরঙ্গজেবকে মাটির নিচে সমাহিত করার 400 বছর হয়ে গেছে, কিন্তু আপনি এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, এটা আপনার সরকার। আপনি বলছেন যে হিন্দুরা তাকে পছন্দ করবে না, মুসলমানরা তাকে পছন্দ করবে না, তাহলে তার সমাধি কেন তৈরি হলো ওখানে? সমাধি তো অনেক আগে নির্মিত হয়েছিল, এটা তো আজকে তৈরি সমাধি নয়। এবং আমার পছন্দ হোক বা না হোক, এই কবর ভারত সরকারের আইন অনুসারে আজ থেকে 60-70 বছর আগে প্রোটেক্টেড মনুমেন্ট হিসেবে ওইটাকে মর্যাদা দেওয়া হয়েছিল। সেই কারণেই এটা সমাধি। কারণ সমাধি থাকা ভুল জিনিস তো নয়। যখন একজন মানুষ মারা যায় তার একটা সমাধি হোক বা তার একটা তৈরি হোক, কিন্তু আমার খারাপ লাগে যখন কেউ সেই কবরে গিয়ে ফুল দিয়ে তাকে সম্মান জানায়। ঔরঙ্গজেব এই দেশে এমন কিছু করেননি যা প্রশংসার যোগ্য। তিনি এই দেশের প্রতি অবিচার করেছেন, তিনি এই দেশকে লুট করেছেন, তিনি এই দেশের নৃশংসতা করেছেন। এই জন্যই তিনি 400 বছর কেন 4000 বছর ধরে তার কবরে ঘুমোতে পারেন। কিন্তু যদি কেউ সেখানে যান, যদি কেউ যদি তাকে গিয়ে ভগবানের মর্যাদা দিয়ে দেয়, তাহলে আমরা সেই মর্যাদা গ্রহণ করব না। দেবেনজি, মুম্বাইতে ট্রেনে সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, 189 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, 12 জনকে নিম্ন আদালত সাজা দিয়েছিল, হাইকোর্ট তাদের ক্ষমা করে দিয়েছে। এখন মানুষের মনে প্রশ্ন হলো, ওই 189 জনকে কে হত্যা করলো? দেখুন, এই যে হাইকোর্টের এই যে সিদ্ধান্ত, এটা আমাদের জন্য একটা ধাক্কা ছিল এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। ফরচুনেটলি সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তটাতে স্টে করেছে। আমরা সুপ্রিম কোর্টে এই মামলার বিরুদ্ধে লড়ব এবং যে এভিডেন্স আমাদের কাছে রয়েছে সেই প্রমাণের ভিত্তিতে আমরা সুপ্রিম কোর্টকে এটাই বলবো, নিম্ন আদালতে দেওয়া সিদ্ধান্ত যাতে বহাল রাখা হয়। আমি ওবেসি সাহেবের কথা পড়েছি, উনি বলছেন যে সরকার বিজেপির, দেবেন্দ্র ফডনবিসের, এবং এখন এই সরকার চায় না যে আসল অপরাধীরা ধরা পড়ুক। দেখুন, প্রথম কথা হলো 2006 সালে ব্লাস্ট যেটা ঘটেছিল, অভিযুক্তরা 2006 সালে তারা ধরাও পড়েছিল, তাদের বিরুদ্ধে মামলাও শুরু হয়েছিল 2006 সালেই। 2014 সাল পর্যন্ত আমাদের সরকার ছিল না, অন্য একটি সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল। পিছনে গিয়ে এখন আমাদের দোষারোপ করা সেটা তো বোকামি হবে। তবে আমি এটাই বলছি যে যদিও সেই সরকার কংগ্রেসের ছিল, আমি বলছি না যে ওই সরকার কোনো ভুল করেছে বা সেই সময়ে কোনো ভুল ধরনের তদন্ত করা হয়েছিল, আমি মোটেও তা বলছি না। আমার মনে হয় যে লোয়ার কোর্ট রয়েছে, তারপর যে রায় দেওয়া হয়,
হাইকোর্টে যেভাবে অ্যাপ্রিসিয়েট করার কথা সেটা করেনি, সেই কারণেই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এবং আমরা যা বলেছি তাতে অবশ্যই কিছু সারবস্তু আছে। সেই কারণেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্তে স্টে দিয়েছে। কিন্তু দেবেনজি, যে অফিসাররা তারা এসআইটির হোক বা পুলিশের এই মামলাটা সঠিকভাবে তদন্ত করেনি, হাইকোর্টের সামনে পর্যাপ্ত প্রমাণ তারা পেশ করেনি, মামলাটা দুর্বল ছিল, তাদের ব্যাপারেও তো কিছু করা উচিত। প্রথমত দেখুন, ওনারা যে ধরনের প্রসিকিউশনের জন্য যা কিছু প্রমাণ জমা দিয়েছেন তার ভিত্তিতেই লোয়ার কোর্ট তাদের ফাঁসি দিয়েছে। হাইকোর্টে তো ফাঁসি কনফার্মেশনের জন্য গিয়েছিল, হাইকোর্ট তো পুনরায় এক্সামিনেশন বা ক্রস এক্সামিনেশন করতে পারেনি, ফ্যাক্টের ভিত্তিতে ওনারা সিদ্ধান্ত নিয়ে নেন। তো কিছু কারণে হাইকোর্ট মনে করেছে যে লোয়ার কোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল না, তাই তারা এর বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছে। এখন যেহেতু সুপ্রিম কোর্ট এটার উপর স্টে দিয়েছে, আপনি যদি এমন সময় আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তো তাহলে সেটা তাদের প্রতি এক ধরনের অবিচার হবে। সেই জন্য আমাদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসা অবধি অপেক্ষা করতে হবে। ওবেসি সাহেব আরও বলেছেন যে যাদের ধরা হয়েছিল তাদের জবরদস্তি স্বীকারোক্তি লিখতে বাধ্য করা হয়েছে, আর দেবেন্দ্র ফডনবিসের সরকার মুসলমানদের বিরুদ্ধে রয়েছে এবং তাদের অত্যাচার করছে। ওয়েসি বাবু কি গজনী সিনেমাটা দেখেছেন? তো ওনার এটা মনে রাখা উচিত যে এই সমস্ত ঘটনা বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ঘটেছিল। আমরা 2014 সালে ক্ষমতায় এসেছি, আর এই যে ব্লাস্ট 2006-এর তার যে রেজাল্টটা এসেছে সেটা 2014 সালেই তো শেষ হয়ে গিয়েছিল। এইসব কথা উঠছে কারণ আপনার সরকারে এমন একজন মন্ত্রী আছেন, নীতেশ রানে, তিনি বলেন যে মারাঠির নামে আমাদের মারধর কেন করেন, যারা গোলটুপি পরে দাড়ি রাখে তাদের কানের গোড়ায় দাও, তখন না খেলা হবে। না, এটা ভুল। আর ভাষার ভিত্তিতে কাউকে মারা এটা ঠিক নয়। মহারাষ্ট্রে আপনি আছেন, আপনার মারাঠি জানা উচিত, এই যে তা ঠিক আছে, কিন্তু এটা জোরাজুরি যেন না হয়। যদি কেউ মারাঠি না বলে তাহলে আপনি তাকে তার জন্য মারতে পারেন না। আর নীতিশ রানে যা বলেছেন তিনি ভিন্ন কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি যে সুরে কথা বলেছিলেন আমি তো তা সমর্থন করতে পারি না। তিনি বলছিলেন যে আপনি হিন্দুদেরকেই মারছেন, যারা মারাঠি বলতে পারে না, আরও যারা লোকজন রয়েছে এখানে আপনি তাদেরকে মারছেন। উনি বলছিলেন মাদ্রাসাগুলোতে কেন মারাঠি পড়ানো হয় না, আমির খান কেন মারাঠি বলেন না, জাভেদ আখতার কেন মারাঠি বলেন না। তিনি যে কথাটা বলেছেন সেটা একরকম ঠিকই, কিন্তু এইভাবে বলাটা ভুল। কারণ ভাষার ভিত্তিতে শুধুমাত্র আপনি কোনো বৈষম্য করতে পারবেন না, অথবা কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরা এই ভাষায় কথা বলতে পারে না, এটা একেবারেই ভুল। এই ধরনের ভাষা প্রয়োগ করা উচিত নয়। মারাঠি ভাষা নিয়ে কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। মুম্বাইতে মারাঠি ভাষা নিয়ে যেভাবে মানুষদের মারধর করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সে ব্যাপারে আপনার সরকার কিছু করছে না কেন? দেখুন, 2-3টি ঘটনা অবশ্যই ঘটেছে এবং যে এই ধরনের ঘটনা ঘটাবে তার বিরুদ্ধে আমাদের সরকার ব্যবস্থা নেবেই। প্রথমত আমি বলতে চাই যে মহারাষ্ট্রে মারাঠি শেখাটা কিন্তু বাধ্যতামূলক। আমরা এটা বাধ্যতামূলক করেছি, এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। মহারাষ্ট্রে মারাঠি ভাষা বলা উচিত, এভাবে জোর দেওয়াও একেবারেই ভুল এটা। কিন্তু যদি কেউ মারাঠি বলতে না পারে তাহলে তাকে মারধর করবে, এটা আমাদের সরকার মেনে নেবে না। যে এটা করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই নেব। আপনার দলের একজন সিনিয়র এমপি নিশিকান্ত দুবে তিনি বলেছিলেন যে মহারাষ্ট্রের লোকেরা তোমরা বিহারে এসো, তোমরা উত্তরপ্রদেশে এসো, তোমরা তামিলনাড়ুতে এসো, ধরে ধরে মারবো। দেখুন, এটাও একটা ভুল। এমন কিছু চেঞ্জ নেই, যদিও আমি তার কথা পুরোপুরি এখনো দেখিনি, কিন্তু যদি তিনি এটা বলে থাকেন তাহলে এটাও ভুল। কারণ আমরা কোথায় যাচ্ছি, এতটা সংকীর্ণ কেন হচ্ছি আমরা, কিভাবে? আর আমি বিশেষ করে আমাদের মারাঠি ভাইদের সম্পর্কে বলতে চাইব যে আমাদের সংস্কৃতি কি, আমাদের ইতিহাস কি। মারাঠারা কেবল মহারাষ্ট্রের জন্য, মারাঠির জন্য লড়াই করেনি। এই মারাঠারাই এই দেশে হিন্দু স্বরাজ তৈরি করেছিল। মারাঠারা পানিপথের যুদ্ধ কারা লড়েছিল? আহমেদ শাহ আবদালি বলতেন যে আমাকে পুরো পাঞ্জাব বালুচিস্তান দাও, বাকি সব কিছু, বাকি প্রদেশটাও তুমি রাখতে পারো, আর পুরো ভারত আপনাদের আমি এইভাবে রেকগনাইজ করব। মারাঠারা চাইলে তাদের সাথে আপোষ করতে তো পারত, কিন্তু মারাঠারা বলেছিল যে তারা তাদের 1 ইঞ্চও জমি দেবে না, এটা আমাদের দেশের জমি। এবং মারাঠারা পানিপথে গিয়ে সেখানে যুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মারাঠারা সেখানে মারা গিয়েছিল। কিন্তু 10 বছর পর মারাঠারা আবার দিল্লি দখল করে এবং এখানে গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন। এটা মারাঠাদের ইতিহাস। এই মারাঠা মানুষ
এত সংকীর্ণ মনা হতেই পারে না। এই দেখুন, এই সবই হলো রাজনীতি। আসলে সাধারণ মারাঠি মানুষ মারাঠি ভাষা ভালোবাসে, সে অবশ্যই মারাঠির জন্য দাবি করতেই পারে, কিন্তু কারোর ওপর হিংসা করলে মারাঠি ব্যক্তি সে হতেই পারে না। কিন্তু রাজ ঠাকরে তো বলেছেন, উনি নিশিকান্ত দুবেকে উত্তর দিয়েছেন, বলেছেন তুমি মুম্বাই এসো, তোমাকে সমুদ্রে ডুবিয়ে ডুবিয়ে মারবে। এখানে ধরে ধরে মারবে, এখানে ডুবিয়ে ডুবিয়ে মারবে। এই দুজনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। আমরা কারো সঙ্গে খারাপ ব্যবহার হতে দেব না। আর যে ভারতের আইন যা বলে আমরা সেটাই করব। হ্যাঁ, একটা ফাইনাল প্রশ্ন নিতে পারি অডিয়েন্সের? মানুষ কিছুদিন ধরে উদ্ধব ঠাকরে আর রাজ ঠাকরেকে একসাথে দেখতে পাচ্ছেন। কি মনে হয়, তাদের হৃদয়ও একত্রিত হয়েছে এবং মহারাষ্ট্রের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কি? দেখুন, ওনাদের হৃদয়ে কি আছে এটা শুধু ওনারাই জানেন। আমি জানি না ওনাদের হৃদয়ে কি আছে। কিন্তু কখনো কখনো রাজনৈতিক বাধ্যবাধকতা এমন হয় যে মানুষ একত্রিত হয়। তাই এখন তাদের দুজনেরই রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে দুজনে একত্রিত। এখন আমি জানি না তারা এরপর কি করবেন, কিন্তু আজ আমি এটুকু বলে দিচ্ছি আপনাকে, কারণ আপনার কাছে তো এই যে পর্বটা রেকর্ডেড থাকবেই, সেই জন্য বিএমসি নির্বাচনের পরে আপনি অবশ্যই এই পর্বটা দেখাবেন যে কেউ কারোর সাথে যেতে পারে। আমরাই বিএমসি নির্বাচন জিতব। আমাদের যে মহাজুতি, আমাদের যে এনডিএ জোট, এই এনডিএ অ্যালায়েন্স বিএমসি জিতবে। কিন্তু মহারাষ্ট্রে অনেকেই বলছেন যে যে কাজ বালাসাহেব ঠাকরে করতে পারেননি, বালাসাহেব ঠাকরে যে দুই ভাইকে একত্র করতে পারেননি, দেবেন্দ্র ফডনবিস সেটা করে দিয়েছে। দেখুন, আমি এটাকে খুব বড় কমপ্লিমেন্ট মনে করি, কিন্তু একই সাথে আমি এটাই বলতে চাই যে আমাদের অনেক মিডিয়ার মানুষ যখন এই দুজন একসাথে এসেছিলেন তখন মনে করছে আমরাই যেন তাদেরকে বের করে দিয়েছিলাম। এতে আমাদের কোনো ভূমিকাই ছিল না। আরে আপনারা নিজেদের মধ্যে লড়াই করুন। উদ্ধববাবু রাজ ঠাকরে বাবুকে বের করে দিয়েছিলেন, এখন তারা দুজনেই একসাথে আসছে, তো ভালো কথা। এবং তাদের একত্রিত করার কৃতিত্ব যদি আমি পাই তাহলে তো আমি নিতেই চাইবো। আই উইল বি ভেরি হ্যাপি টু টেক। এখন পাওয়ার একসাথে আসতে পারেন, ঠাকরে একসাথে আসতে পারেন, তো এমন দিনও কি আসতে পারে যখন উদ্ধব আর শিন্ডে একসাথে আসতে পারেন? এলে আর আমার কি, আমার কোনো সমস্যা নেই। মাঝে মাঝে যেটা ঘটে যে যখন পলিটিক্যাল অ্যালায়েন্স করা খুব সহজ, যেমন আমি আর অজিত দাদা যখন একটা অ্যালায়েন্স করলাম, এটা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল। কিন্তু যখন হৃদয় ভেঙে যায়, যখন হৃদয় একরকম দূরে সরে যায়, তখন অ্যালায়েন্স তৈরি করা খুব কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় এটাও একটু হৃদয়েরই ব্যাপার। আমরা আপনাকে মহারাষ্ট্রের পলিটিক্স নিয়ে, আপনার লাইফের ব্যাপারে, সংঘাতের ব্যাপারে, সরকার গঠন আর ভাঙার ব্যাপারে সমস্ত প্রশ্ন করেছি। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল একে শিবাচের রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের ওপর। এখন সময় আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড মেজর জেনারেল একে শিবাচের রায়দানের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, আপনার উপর অনেক অভিযোগ আনা হয়েছিল, কিছু পলিটিক্যাল চার্জেস আনা হয়েছিল যা বেশ আনকমফর্টেবল ছিল, কিন্তু আপনি খোলা মনে তার উত্তর দিয়েছেন। এটা খুবই রীতিমতো প্রশংসনীয়। আর এটাও সত্যি যে ভাষা সম্পর্কেও এমন কিছু অভিযোগ করা হয়েছিল, আপনি সেটাও কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন যে প্রতিটি ভাষার মানুষ ভারতের সর্বত্রই যেতে পারে। ভালো, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ভাঙি না। আমার মনে হয় এটা খুবই ভালো কথা। আমি কিছু বলতে চাইবো এই ব্যাপারে। लहरों से डर के नौका पार नहीं होती, हिम्मत करने वालों को कभी हार नहीं होती। नन्ही चिट्टी जब दाना लेकर चढ़ती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। मन का विश्वास रंगों से सांस भरता है, चढ़कर गिरना गिरकर चढ़ना ना अखराता है। मेहनत उसकी बेकार हर बार नहीं होती, हिम्मत करने वालों की कभी हार नहीं। खूब भालो। আমি আরও একটি কথা বলতে চাই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস একজন ইয়াং ডাইনামিক লিডার। দেশ এবং রাজ্যের ওনাদের প্রয়োজন। মহারাষ্ট্র এমন একটি রাজ্য যা জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে। খুবই ভালো কথা, প্রায় 15%। তাও
মুম্বাই, যাকে ফিনান্সিয়াল ক্যাপিটাল হিসেবে বিবেচনা করা, তা ওখানে রয়েছে। আর মহারাষ্ট্রের মাথাপিছু আয় যেভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তা খুবই প্রশংসনীয়, এবং আমরা চাইব আপনি এভাবেই সমগ্র যুব সমাজের জন্য একটি ভালো উদাহরণ হয়ে উঠুন আর কি, এবং খুব ভালো কাজ করে যান। আমি বলবো, किसी को बांधे रखना फितरत नहीं है मेरी, मैं मोहब्बत का धागा हूं, मजबूरियों की जंजीर नहीं। অপূর্ব। সবচেয়ে যেটা ভালো লাগলো, ওনাকে যে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করা হোক না কেন তিনি আন্তরিকতার সাথে তার উত্তর দিয়েছেন, এটা কিন্তু খুবই প্রশংসনীয়। আমরা চাইব তিনি এই ধরনের কাজ চালিয়ে যান। দেশ ও রাজ্যের তার খুব প্রয়োজন, দেশের জন্য এমন নেতাদেরই প্রয়োজন। জয় হিন্দ। এই আশা এবং বিশ্বাস রাখি যে দেবেন্দ্র ফডনবিস এই একই আবেগের সাথে মহারাষ্ট্রের মানুষের এবং দেশের জনগণের সেবা চালিয়ে যাবেন, রাজনীতিতে এক নতুন উচ্চতা অর্জন করবেন। এই শুভকামনা নিয়ে আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।